অন্যরকম ছিলাম আর কি, তাকাতেই পারতাম না, আনইজি লাগতো। তো যখন মালয়েশিয়া চলে যায় বাবা মা, তখন আমরা ছিলাম ওখানে, খুব ভালো একটা পরিবেশ ছিল বলবো, বলতেই হয় না, বললেই না। আমার তিনটা নানার বাড়ি পাশাপাশি ছিল। হ্যাঁ, তিনটা বাড়ি, যেমন 8টা ভাই 8 বাড়িতে গেছে। হ্যাঁ, তো নানাদের বাড়িতে হলে প্রত্যেক বাড়িতেই বাগান, পুকুর, আলাদা ঘাটলা, মানে ঘাট, পুকুর ঘাট, খুবই সুন্দর পরিবেশ। আমার জীবনের যে মালয়েশিয়ার যে জীবনটা, সেটাও খুব ভালো লেগেছে, এবং নানার বাড়ির জীবনটা খুবই ভালো লেগেছে। এবং জীবন মানুষকে যে পাল্টে দেয়, প্রত্যেকটা মানুষেরই ছোটবেলার একটা গল্প থাকে ভালো লাগার। তখন আমার মনে আছে যে আমাদের রাস্তা থেকে যে বাড়িতে ঢুকতাম, নানা বাড়িতে ঢুকতাম, তার পাশে ছিল যে খেজুর গাছ, ছোট ছোট এরকম বেঁকা হয়ে হয়ে খেজুর গাছ, মাটির পাতিল বসিয়ে দিয়ে যেত, তখন আমরা পাটখড়ি ঢুকায় আমরা রস খেতাম। ওই রসটা যে কিরকম ছিল, একটু লাল লাল ধরনের ছিল যখন তাজার যে রসটা, আমরা সেটা ভুলতে পারি না। হ্যাঁ, নানাদের বাড়ির পরিবেশটা আবার খুব ভালো ছিল, সবাই খুবই শিক্ষিত ছিলেন। সবসময় শীতে বা গ্রীষ্মে যখন ছুটি পেত, ডিসেম্বরের দিকে সবাই চলে আসতো গাড়ি নিয়ে, সবাই একসাথে হয়ে। আবার নদীর পাড়ে ছিল বাড়িটা। হ্যাঁ, তো তখন ওই নদীর পাড়ে সবাই পিকনিক করতো, সবাই একসাথে হয়ে পিকনিক করতো। রাতে ওই নারকেল, তারপরে চাল, তাজা রসটা দিয়ে একটা পায়েস রান্না করা হতো। ওই সময়টাতে পুরো ফ্যামিলি মালয়েশিয়াতে, কিন্তু আপনি আপনার নানুর বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তো পায়েস রান্না করা হতো আর কি। তো মামারা, তারপর খালারা যারা আছে, খুবই ভালো লাগতো। আবার আমরা গোল্লা ছুট খেলতাম, ধান কাটার পরে আশেপাশে যে জায়গাগুলো ছিল ওগুলো তো খালি, আমরা চাঁদের আলোতে গোল্লা ছুট খেলতাম আর কি। বাহ, এগুলো আসলে যে গ্রামে থাকেনি সে আসলে বুঝতে পারবে না যে মজাটা আসলে কি। হ্যাঁ, মজাটা কি। তারপর আত্মীপাতি খেলতাম আমাদের সাথে। হ্যাঁ, আত্মীপাতি মানে অমুক গাছের পাতা টানতে হবে। ও আচ্ছা আচ্ছা, এটা আমি কখনো খেলি নাই। হ্যাঁ, আত্মীপাতি ছিল সেই খেলাটা। তো ওখানে আমাদের যে পরিবেশ ছিল, স্কুল যে আমরা গার্লস হাই স্কুলে পড়েছি, এটা খুবই ভালো এবং খুবই পরিবেশ সুন্দর। আমরা নদী পাড়ে যেতাম, আমার একটা বান্ধবী ছিল শিখা, ও খুব ভালো গাইতে পারতো, ওর বোন ছিল, ও খুব ভালো নাচতে পারতো। এরা কিন্তু কখনো নাচ গান শিখে নাই। তো আমরা বিভিন্ন খেলাঘর আসলে সম্মেলন করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছে অনুষ্ঠান করার জন্য। তো এভাবেই সময় কেটে যাচ্ছিল। তো কোন এক সময়, যেহেতু আমি তো বললাম যে আমি কখনো আসলে প্রেম করি নাই, কেমন জানি একটা ইয়ে ছিল যে পছন্দ করতো না, রিজার্ভ ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তখন আনন্দেই কেটে যাচ্ছিল। তো একটা আমার কোন খালার বাসা না কোন মামার বাসা, আমার খেয়াল নাই সেটা, তো একটা ম্যাগাজিন পেলাম। তখন সেখানে ওই যে ব্যক্তিগত বিজ্ঞাপন ছিল। আচ্ছা। হ্যাঁ, ওখানে লেখা ছিল, অনেক অ্যাড্রেস দেওয়া থাকতো যে ফ্রেন্ডশিপ করার জন্য, পেন ফ্রেন্ডশিপ। আচ্ছা। তো ওখান থেকে একটা বেছে আমি একটা অ্যাড্রেস নিলাম। আমার নিশ্চয়ই ছেলে। ওকে, কি ছিল ওই সময়টাতে? সে পড়াশোনা করছিল। কিসে পড়াশোনা করছিল? ও মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়তো তখন। মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়ছিল? বাহ, তারও সময় দেখে আমরা অবাক হচ্ছি, সেও ব্যক্তিগত বিজ্ঞাপন দিয়েছে। যাই হোক, হ্যাঁ বলুন। তারপর আমি ওই নামটা বেছে নিই, নেওয়ার পরে তখন বেছে নেওয়ার পরে আমি চিঠি লিখে যে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক। মানে এটা কি আপনি আসলে ওই মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়ছে এটাই আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে? না, এটা না, লেখাটা খুব সুন্দর ছিল, লেখাটা পছন্দ হয়েছে। কি লেখা ছিল মনে আছে? সুন্দর মনে একটা মানুষ খুঁজছে ফ্রেন্ডশিপ করার জন্য। ওকে ওকে, যেহেতু আমিও সুন্দর একটা ভালো একটা মানুষ খুঁজছি। পেন ফ্রেন্ডশিপ সম্পর্কে বিশেষ করে অনেক ইয়াং ছেলেরাই বা মেয়েরাই বুঝতে পারবে না আসলে পেন ফ্রেন্ডশিপ ব্যাপারটা আসলে কি। একটা সময় ছিল যখন একটা ম্যাগাজিনই বের হতো, একটা নাই বলবো বেশ কয়েকটা ম্যাগাজিন বের হতো, যে ম্যাগাজিনগুলোতে ব্যক্তিগত বিজ্ঞাপন দেওয়া যেত, ওখানে নিজের ঠিকানা দেওয়া যেত, নিজের সম্পর্কে বলা যেত, ওই ঠিকানায় অনেকেই দেখা যেত তারা চিঠি লিখত। ইউনিভার্সিটিতে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন ওই বিষয়টা ছিল, আমি দেখেছি অনেক বড় ভাইরা এই কাজটা করতো। নীলক্ষেত এবং নিউ মার্কেটে আমি দেখেছি যে বইগুলো বিক্রি হয়, ম্যাগাজিন বিক্রি হয়, পেন ফ্রেন্ডশিপ করার জন্য আলাদা ঠিকানা দিয়ে একটা ম্যাগাজিন বের হতো এবং অনেকেই সেটা ব্যবহার করতো। ভেরি ইন্টারেস্টিং। ওকে, তো সেই পেন ফ্রেন্ডশিপ আমলের গল্প করছেন আপনি, ঠিক আছে, বলুন। তারপর আমি লিখলাম, আমার লেখা লিখলাম যে আপনার সাথে আমি পেন ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক। তা আপনার লেখাটা আমার ভালো লেগেছে। পরে আমি তো অপেক্ষা করছি চিঠিটার জন্য। সত্যি হ্যাঁ, অপেক্ষা করছি এবং অনেক আগ্রহ নিয়ে যে এটা আমার এটা পছন্দ করবে কিনা বা আমার আদৌ গ্রহণ করবে কিনা। হয়তো অনেকে চিঠি গিয়েছে সেখানে, তাই না? এত চিঠির মাঝে আমার চিঠিটা, আমি খুব একটা টেনশনও ছিলাম তখন। তো কয়েকদিন পরে দেখলাম যে একটা চিঠি আসলো। তো আমাদের ডাকঘরটা ছিল আবার স্কুলের সাথে, আমি আবার ওখানে আবার গিয়ে বলতাম, মাঝে মাঝে খোঁজ নিতাম, চিঠির জন্য খোঁজ নিতাম। তো আপনি কি আপনার সম্পর্কে বলেছিলেন যে আপনি ক্লাস 10 এ পড়েন বা কোন স্কুলে পড়েন, কি অবস্থা? না, এখনো বলিনি। তখনও বলেননি? তখন আমি খোঁজ নিয়ে দেখলাম যে না, একটা চিঠি এসেছে আমার নামে। তো চিঠিটা আমার দেখেই প্রথমে এত ভালো লেগেছে, লেখাগুলো এত সুন্দর এবং নীল একটা খাম, যে
চারিদিকে ডিজাইন করা, বর্ডার দেয়া, হ্যাঁ, বিয়ারিং খাম যেটাকে বলতাম আমরা, বর্ডার দিয়ে, এবং ভিতরে স্কাই কালারের একটা প্যাড পাতলা, এটার ভিতরে খুব সুন্দর ছোট ছোট করে লেখাগুলো মনে পড়ছে না, তবে সেটা আমি ভাবছি, আমার চোখের সামনে চলে এসেছে, খুবই ভাল লাগছে আমার সেই মুহূর্তটার কথা ভেবে, যে না চিঠিগুলো আমি এখনো, মানে আমার সেই চিঠিগুলো এখনো ভুলতে পারিনি, যে চিঠিগুলোর লেখা। প্রথম চিঠি পেলেন আপনি? হ্যাঁ, কি লেখা ছিল ওখানে? ওখানে ছিল যে শুভেচ্ছা নেবেন, হ্যাঁ আপনার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক এবং আপনার লেখা ভালো লেগেছে, তো এটাই এই ফর্মালিটিস যেটা থাকে। ওকে, তো তারপরে? এরপরে তো আমি এটা চিঠি দিলাম, চিঠি দেওয়ার পরে আমি একটা ছবি দিয়ে দিলাম। তখন আপনার নিজের ছবি? ছবি চেয়েছিল আপনার কাছ থেকে? না, ছবি চাইনি, আমি নিজে থেকে দিলাম, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ছবি দিলাম। তখন শাড়ি পরা ছিল আমার। ব্ল্যাক এন্ড হোয়াইট এর আমল, বুঝেন? ছবিটা দেখে ওর খুব পছন্দ হয়েছে, বলছে না তুমি তো সুন্দর। তো এভাবে চিঠি আদান প্রদান হতে লাগলো, এবং যে লেখাগুলো এগুলো তো আমি পড়তাম। আমার যে একটা অনুভূতি ছিল যে আমি যাকে মানে খুঁজেছি, মনে মনে যাকে খুঁজছি, মানে আমার মনে হয় যে তাকে আমি পেয়েছি। আপনি তো একটা আপনার ছবি দিলেন, ওই সময়টা থেকে উনি ওনার একটা ছবি দিল রিপ্লাই, নাকি ছবি দেয়নি? না, ছবি দেয়নি। মানে ছবি দিয়েছেন, মানে আপনি তো তাহলে আপনার সম্পর্কে ইন ডিটেল বলেই দিলেন যে আপনি আসলে দেখতে কেমন, কোথায় পড়াশোনা করছেন, বয়স কত, ছবি দেখে তো ধারণা করতে পারছিল। ওকে, হ্যাঁ বলেছি আমি, যেমন কি পড়াশোনা করছে, ও জিজ্ঞেস করেছে, তো আমার পরিচয় সবই বললাম, আমি ছবি দিলাম। তারপরে চিঠি আদান প্রদান হতে লাগলো। এর মধ্যে আমি মানে ওকে সবসময় ভাবতাম যে আসলে ও দেখতে কেমন, তো যে মানুষটা এত ভালো, যার কথা এত সুন্দর, তারপরে ও নিজের থেকে একটা ছবি পাঠালো আমাকে। তো চেহারাটা সবকিছুই আসলে ভালো লাগার মধ্যে চেহারার কোনো কিছু থাকে না আমার মনে হয় আর কি। কথা বলা, চলন, তারপর সবকিছু মিলায় একটা মানুষ সুন্দর। শুধু একটা বিষয় না, কমপ্লিট একটা প্যাকেজ। ওকে, সবকিছু মিলিয়ে একটা মানুষ সুন্দর, আমি এটা বলবো। তো ওর লেখাগুলো পড়তে পড়তে আমার মনে হয়েছে না, ও অনেক ভালো মানুষ, এবং আমি যাকে খুঁজি এটাই সেই মানুষ। ওকে, সামহাউ আপনি ইনফ্লুয়েন্স অনেক বেশি। ওকে, তখন পর্যন্ত আপনাদের ভিতর তো প্রেম ভালোবাসার কথাবার্তা হয়নি? তারপরে তখন আমি আবার কি করতাম, আমি আবার আঁকতে পারতাম ভালো। চিঠির মধ্যে হালকা একটু স্কাই কালার দিয়ে চিঠিটার খামটা কি করে একটা চাঁদ দিতাম, চাঁদটা থাকতো সাদা, এর মধ্যে একটু গাছ টাছ থাকতো, পাতা ঝরা গাছ থাকতো, এবং একটা ছোট নিচে একটা কুড়ে ঘর, একটু কলা পাতা, এরকম আবছা একটা, মানে যেন যে সন্ধ্যাবেলা একটা আবছা একটা বাড়ি বা গাছ, চাঁদের আলো, নিজে নিজে আঁকতাম। তারপরে ওইটাতে চিঠি লিখতাম। চিন্তা করুন চিঠির আমল কতটা রোমান্টিক ছিল। একটা চিঠির জন্য কত প্রিপারেশন, এবং চিঠিটা পাঠানোর পরে টেনশনে থাকা, চিঠিটা ঠিক মতো গেল কিনা, এবং তারপরে চিঠি পাওয়ার পরে কি ভাববে, তারপরে কখন লিখবে, এবং তারপরে সেই চিঠিটা আসার পরে খুলে সেটা রিপ্লাই পড়া, মানে এত বেশি লেন্দি, কিন্তু এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল এবং এত বেশি ইমোশনাল ফিলিংস এর ব্যাপার ছিল। চিঠির আমলটা আসলে খুব বেশি দিন দূর হয়নি, আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা বলতে পারি যে আমার বাবা আমার কাছে চিঠি লিখতো, সেটা আজ থেকে 12, 13, 14 বছর আগের ঘটনা, যে আমাদের কাছ থেকে চিঠি চলে গেছে। আমার মার চিঠি, আমার বাবার চিঠি এখনো আমার কাছে ওইভাবে একদম যত্ন করে রাখা আছে। চিঠির আমলটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল। জি বলুন। তারপরে তো আমাকে বলতে যে তুমি আমার মানুষই, মানে এর মধ্যে আমাদের মন দেয়া নেয়া হয়ে গেছে, যে ওর লেখা। এবং প্রস্তাবটা কি আগে করলো? ওই আগে করলো? আচ্ছা, কি বলেছিল? তোমাকে খুব ভালো লেগেছে, তুমি আমার মানুষই, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, মানে এই ধরনেরই একটা ব্যাপার ছিল কি? ওকে, সন্দেহের একটা ব্যাপার থাকে না, যে এই যে পেন ফ্রেন্ডশিপ থেকে আসলো বিষয়টা, ওরও তো নিশ্চয়ই আরো এরকম থাকতে পারতো, কিংবা ও আপনাকে সন্দেহ করতে পারতো, যে যেহেতু পেন ফ্রেন্ডশিপ থেকে এসছে, নিশ্চয়ই আপনারও আরো কারোর সাথে। আরেকটা জিনিস আমি এখানে বলবো আপনার সাথে, সেটা হলো গিয়ে, আমরা একটা মানুষের সাথে কথা বললে অনেক সময় বুঝতে পারি যে মানুষটা কেমন, ঠিক লেখাটাও ঠিক তেমনই। এতগুলো লেখা যখন ওর কাছে চলে গেছে এবং ওর লেখাগুলো আমার কাছে চলে এসছে, তখন কিন্তু আমাদের মানে পুরোপুরি বোঝা হয়ে গেছে যে মানুষটা কেমন। আচ্ছা, আমি যে মন মানসিকতার, আমার লেখাটা কিন্তু ওই ধরনের আসবে। ওকে, হ্যাঁ। তো ওর লেখাগুলো ছিল খুবই পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আমাকে পড়াশোনার কথা বলতো যে পড়ালেখাটা ভালো করে মনোযোগ দিয়ে করবে, কারণ এটা হলো নিজের, এটা কাউকে দিতে পারবে না, এটা কেউ নিতে পারবে না কখনো, এটা তোমার নিজস্ব। তখন আমি ওকে ভালোবাসতে শুরু করলাম। আমি তখন একদিন আমি চিঠিতে লিখলাম যে দেখো, আমাকে তো তুমি দেখো নাই, না দেখে তুমি আমাকে ভালোবেসেছো এবং বলেছো দেখতে কালো, আমাকে দেখলে পছন্দ করবে না। ওকে বললাম, তো আমাকে বললো যে আমি তোমার রূপ দেখে তোমাকে ভালোবাসিনি, তোমার যে শিল্পী সত্তা আমি তাকে ভালোবেসেছি। সে আমাকে এটা বললো। তারপর একটা কথা, অনেক কিছুই লিখতো চিঠির মধ্যে, আমার প্রেম রবি কিরণ হেন, তোমার জ্যোতির্ময় মুক্তি দিয়ে তোমায় ঘিরে যেন, এরকম করে করে সে লিখতো। আর একটা যে লাকি এখন একটা গান আছে না, যে নীলমণি হার তোমায় দিয়ে গেলাম শুধু মনি রেখো, মানে যে এই গানটা যখন সে আমাকে লিখেছে, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা একটা চিঠি আমার কাছে এসেছে, ওর কথা। লাকি এখন তো আপনাদের সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী, আমাদেরও খুব রেসপেক্ট, এবং এটা খুব
পপুলার একটা গান ছিল। হ্যাঁ, এবং আমি আসলে মূলত একজন শিল্পী, টেলিভিশনে গান করেছি। 84 সনে আমি ইয়েটা নিয়ে এসেছিলাম, আপনাকে দেখাবো। একটা চেক দিয়েছিল আমাকে টেলিভিশন থেকে, প্রতিভাস অনুষ্ঠানে, 84 সনের কথা বলি। গানের ভিতরে যারা শিল্পী, আমি যদি গান করি, আমি যদি গানের সুরের ভিতরে ঢুকতে না পারলাম, তাহলে আমি গান গাইতে পারলাম না। আমাকে কথার ভিতরে, সুরের ভিতরে ঢুকতে হবে, তখনই আমি গানটা গাইতে পারবো ঠিক মতো। ও কি জানতো, মানে আপনার সে সময় যিনি, যার সঙ্গে আপনি এটা করছেন, নামটা কি ছিল? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। তো এই যে আমিনুল সাহেবের সঙ্গে আপনি তখন যে কথোপকথন বা যে বিষয়গুলো হচ্ছে, ও কি জানতো যে আপনি গান গাইতে পারেন? হ্যাঁ, আমি বলেছি যে আমি গানের কথাগুলো লিখতাম শুধু, যেমন যে আমার সোনার ময়না পাখি, ঠিক আছে, এটা যে প্রথম যে লাইনগুলো এবং মাঝখানে যে লাইনগুলো, এগুলো প্রত্যেকটা মাঝে মাঝে দিয়ে দিতাম চিঠির মাঝখানে। পুরো চিঠিটাই একটা শিল্প আর কি, না দেখলে বোঝা যাবে না আসলে এটা কি অবস্থা, যারা এটা দেখেছেন তারাই বুঝবেন। যেহেতু আমি গানগুলা দিতাম এবং গানগুলা করতাম, তখন সে বুঝে গেছে যে আমি ভালো মানে গাইতে পারি। আচ্ছা, এভাবে করে আমাদের সময় কাটতে লাগলো এবং একদিন দেখলাম যে একটা রক্ত দিয়ে চিঠি লিখলো সে, হাতের আঙ্গুলের মধ্যে পিন টিন দিয়ে বা কি দিয়ে রক্ত দিয়ে চিঠি লিখলো। ততদিনে তো আপনাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক হয়ে গেছে। ও তো তখন বলেছে যে তোমাকে ছাড়া আমি বিয়ে করবো না, বলেছে। চিঠির প্রতীক্ষায় থাকতাম শুধু। আমার একটা মামা ছিল, ওনাকে বলতাম যে মামা আমার চিঠি এসছে কিনা, তখন বলতো যে না এখনো আসেনি, আসবে। তো আর সেই যে চিঠি আমি সুখে দেখতাম, চিঠিটা এত সুন্দর গন্ধ, কি যে ভালো লাগতো চিঠির ভিতরে। হ্যাঁ, এবং আমাদের নানার যে বাড়িটা ছিল এটা খুব নীরব ছিল। পুকুরের ঘাটের চারপাশে লেবু গাছ ছিল, অনেক সময় লেবু গাছের নিচে বসে চিঠি পড়তাম, খেজুর গাছের নিচে বসে চিঠি পড়তাম, তো অনেক সময় ঘাটে বসে চিঠি পড়তাম, এরকম। হ্যাঁ, চিঠি বারবার পড়তেন? হ্যাঁ, বারবার পড়তাম। তো যখন ওর কথা মনে পড়তো চিঠিটা খুলতাম, খুলে দেখতাম। আচ্ছা, অনেক সময় ও আমাকে দেখতে চেয়েছিল যে তুমি আসো, তোমাকে দেখে তোমাকে খুব দেখতে ইচ্ছা করে। ও তখন ঢাকাতে না, তখন সে আরেক যে রাজশাহী মেডিকেল কলেজে পড়তো। ওকে, আচ্ছা। আর আপনি তখন? চাঁদপুরে। ওকে। তখন ও আমাকে বলে যে তোমাকে দেখতে ইচ্ছা করে, খুবই দেখতে ইচ্ছা করে, তোমার চেহারাটা আমার ভাসে চোখের সামনে, তোমার সামনাসামনি বসে যদি তোমাকে দেখতে পারতাম, যে আমি তোমার সামনে বসে আছি, তুমি আমার সামনে বসে আছো, এরকম দেখতে ইচ্ছা করে। নীরবে দুজন দুজনকে দেখবো, শুধুই দেখবো। তখন ভাবতাম যে ওর সাথে যদি আমার, জানি না আল্লাহর হুকুম কি আছে, ওর সাথে যদি আমার দেখা হয়, ওর সাথে যদি আমার বিয়ে না হয়, মানুষ কত কিছুই ভাবে, কত কিছুই কল্পনা করে, কিন্তু কোন এক সময় দেখা যায় যে এটা হয় না। তো এই জন্য আমি চিন্তা করতাম যে আমি না দেখে যাকে এত ভালোবেসেছে, দেখলে তো আমি তাকে কখনোই ভুলতে পারবো না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে না, ওর সাথে আমি দেখা করবো না। আপনার মনের মধ্যে হলো যে এতটুকু হয়ে গেছে, না দেখাটাই বরং ভালো। হ্যাঁ, যদি কখনো যদি ওর সাথে দেখা হয় বা কোনোদিন ইয়ে হয়, তাহলে তো দেখা হবেই, এটা নির্ধারিত আছে আল্লাহর কাছে, যদি থাকে তাহলে হবে, এর বেশি আর জড়াতে চাইনি। তো আমার বাবা চিঠি লিখেছেন যে তোমাকে তো আমি নিয়ে আসবো মালয়েশিয়া, তুমি প্রস্তুত থেকো। তখন আমি ওকে চিঠি দিলাম যে আমি মালয়েশিয়া যাবো, মালয়েশিয়াতে যাবো। তো ওটা শুনে একটু বলে যে আবার কবে আসবে তুমি? আমার বাবা মা যখন চলে আসবে তখন আমি চলে আসবো, হয়তো 2 বছর পরে। তো আমাকে ভুলে যাবে না তো? বলছে না, কেন ভুলে যাবো, পৃথিবীর যে প্রান্তে যায় না কেন, তোমাকে তো কখনোই ভুলতে পারবো না, যেহেতু তুমি আমার প্রথম। ওকে, প্রিয় শ্রোতা, আমরা জায়গাটা একটু ছোট্ট বিরতি নেই। যে সময়ের গল্প আমরা আজকে এখানে উপস্থাপন করছি সেই সময়টা অনেক আগের সময়, কিন্তু এই পেন ফ্রেন্ডশিপ বলেন বা চিঠি দিয়ে যোগাযোগ বলেন, এই সময়টা আমাদের খুব বেশি আগের সময় না। এক যুগ আগে গেলেই আমরা দেখতে পাবো যে সেই সময়টাতে মোবাইল ছিল না, সেলফোন ছিল না, যাই বলি না কেন, তখন মানুষ চিঠি লিখে যোগাযোগ করতো। এবং এই চিঠি বলি বা মানি অর্ডার বলি, টেলিগ্রাম বলি, এই বিষয়গুলো আসলে অপেক্ষার, এবং এই অপেক্ষার সাথে অনেক ধরনের অনুভূতি জড়িয়ে থাকে। উৎকণ্ঠা, কি লিখে না লিখে, কি রিপ্লাই আসে না আসে, মানুষটা কেমন আছে তাকে নিয়ে সবসময় যে চিন্তা। এই যুগে যারা ছিলেন না তারা আসলে অনুভব করতে পারবেন না যে এই ফেসবুকের একটা রিপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার যে প্রান্তে থাকুক না কেন, সঙ্গে সঙ্গে একটা রিপ্লাই আসছে, সেলফোনে মুহূর্তের মধ্যেই কথা বলা যায়। এখানে আসলে ওই ফিলিংসটা কাজ করে না। আমরা মনে পেয়েছি সেবা, আমরা যেখান থেকে ছিলাম, আপনি বলছিলেন যে আমিনুলকে সেই সময়টাতে আপনি একটা চিঠি দিয়েছিলেন যে আপনি মালয়েশিয়াতে চলে যাবেন, বাবা ওখান থেকে ডেকেছে আপনাকে। তো আমিনুল একটা রিপ্লাই দিল যে কবে আসবে, তখন তাকে একটা বোঝালেন যে কোনো ভাবেই হোক না কেন। ওকে, তারপর চিঠিতে একটা ছবি দিয়েছিল আমাকে, ছবিটা খুবই সুন্দর এবং ছবিটা আমি প্রায় দেখতাম, যখন ওর কথা মনে হতো আমার, তখন ছবিটা খুলে দেখতাম। ছবিটার কন্টেন্ট কি ছিল? একটা পাহাড়ের উপরে সে, মানে বিকেলের একটা রোদ এসে ওর গায়ে পড়েছে, খুব সুন্দর একটা শার্ট পরা, পিঙ্ক কালার বা অরেঞ্জ কালার এরকম ধরনের একটা শার্ট আর একটা ব্ল্যাক প্যান্ট পরা। তো আপনি মালয়েশিয়া চলে গেলেন? তারপর? হ্যাঁ, মালয়েশিয়া চলে গেলাম। মালয়েশিয়া চলে যাওয়ার পরে ওকে চিঠি দিতাম, ও চিঠি দিত আমাকে, তখন আমাদের রেগুলার চিঠি আসা, মানে আদান প্রদান হতো। এরপরে মালয়েশিয়াতে ওইখানে আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে মাস্টারি করি,
এবং ওখানে বিভিন্ন প্রোগ্রামও করতাম। ওখানে সুফিয়া আমিন ছিলেন রেডিও আর্টিস্ট, তারপর আরেকজন ছিলেন রুকসানা। মালয়েশিয়াতে গিয়ে? মালয়েশিয়াতে। মানে বাংলা? বাংলা। ওকে। তো ওখানে একটা কথা না বললেই না, উনি বেঁচে নেই, অ্যাম্বাসাডার ছিলেন মুস্তাফিজুর রহমান। তো উনি আমাকে খুবই পছন্দ করতেন। ওনাদের বাসায় আমরা প্রায় যেতাম, আমাদেরকে প্রায় দাওয়াত দিতেন। উনি সবসময় বলতো যে আমার বাবার নাম ধরে বলতেন, আপনার মেয়ে তো খুব গুণী। হ্যাঁ, ওখানকার যে অনুষ্ঠানগুলো পরিচালনা করা এগুলো সব আমি করতাম। এই কথাটা এই গল্পের মধ্যে আসতেই হবে এবং আমি কখনো ওনাকে ভুলবো না। আমি শ্রদ্ধা করি, আজও শ্রদ্ধা করি। উনি যদি আজও বেঁচে থাকতেন তাহলে আমি অবশ্যই ওনার সাথে দেখা করতাম। উনি আমার প্রিয় ব্যক্তিত্ব আমি বলবো। হ্যাঁ, খুবই স্নেহ করতেন। এবং ওনাদের বাসায় আমরা যখন যেতাম তখন ওনার ওয়াইফের ছোটবেলায় একটা হারমোনিয়াম ছিল। আন্টি যখন ছোটবেলায় গান করতেন সেই হারমোনিয়ামটা ওখানে নিয়ে গিয়েছেন। তো হারমোনিয়ামটা নিচে নামিয়ে নিয়ে আসতো। ডুপ্লেক্স বাড়ি ছিল এবং বাড়িটা খুবই সুন্দর, চারিদিকে সাজানো গোছানো, মানে খুবই সুন্দর। আশেপাশে চারদিকে পাহাড় ছিল, ছিল খুবই সুন্দর। বিরাট ড্রয়িং রুম, তো মাঝখানে ছিল কার্পেট, ওখানে হারমোনিয়াম নিয়ে আমি বসে গান করতাম। তো অনেক ধরনের গান করতাম আমি তখন, রবীন্দ্রসঙ্গীত এবং ইন্ডিয়ান আধুনিক বাংলা গান, তো ওইগুলা করতাম। আবার আমাদের বাসায় দাওয়াত দিত আমার মা, আমার আম্মা দাওয়াত দিতেন ওনাকে। তো এরকম এবং বিভিন্ন জায়গায় ঘুরেছি। যেমন আমরা বিকেল বেলা, আমি আবার খুব ভালো সাইকেল চালাতে পারতাম, ওখানে খুব সাইকেল চালাতাম আমি। আমাদের এরিয়াটা ছিল আর্মি অফিসার, যেহেতু আমার বাবা একজন আর্মি অফিসার ছিলেন। তো আমরা ছিলাম কর্নেল আরিফ সাহেবের বাড়িতে, ওটা একটা ডুপ্লেক্স বাড়ি। তো ওটাও একটা খুবই সুন্দর, ছোট ছোট আম গাছ ছিল, এটাতে আম ধরে থাকতো, আবার ওদিকে আবার ফুল করতো। পেঁপে গাছ ছিল, এত বড় বড় পেঁপে, লাল লাল পেঁপে। তারপর ছোট ছোট গাছে জাম ধরে থাকতো। আমাদের পাশে একটা মালয়েশিয়ান একটা মেয়ে ছিল, নাম ছিল রোজিতা। তো ওই রোজিতাকে নিয়ে আমরা পাহাড়ে ঘুরতে যেতাম। আমরা আমার বোন ভাই ওদেরকে নিয়ে, বাসা যেখানে ছিল ওটার পাশে ছিল পাহাড়। তো ওখানে আমরা বিস্কিট, তারপর ড্রিঙ্কস এগুলো করে বোতলে করে নিয়ে যেতাম। হ্যাঁ, তো বিকেলে ওখানে যেতাম। বেশি একটা উঁচু না পাহাড়, একটা টিলার মতো। তো ওখানে এটার নিচে যে ঢালটা, ওখানে ছিল রাবার গাছ, অনেক বড় বড় রাবার গাছ ছিল। রাবার গাছ ছিল এবং রাবারের ছোট ছোট পাতিল দেওয়া থাকতো। আর আরেকটা যেটা আমরা করতাম, যেটা মালয়েশিয়া একটা জিনিস দেখছি, যেটা যে ওখানে হলো গিয়ে কেউ বেকার থাকতো না। ইয়াং ছেলেদেরকে দেখতাম যে বিভিন্ন রকমের পিঠা বা এটা সেটা তারা রাস্তার ধারে বিক্রি করছে। মানে কেউ, আমরা যেমন অবসর বসে থাকি বা আমরা ছেলেদেরকে এরকম দেখতাম না, খুবই পরিচ্ছন্ন ছিল। আরেকটা ওই দেশের একটা নিয়ম, আমরা তখন যেখানে ছিলাম একটা নিয়ম ছিল কি, চাইনিজ ছিল, মালয়েশিয়ান আর হলো তামিল। তো এখানে ওদের একটা দেশের একটা নিয়ম ছিল যে মালয়েশিয়ানের সাথে চাইনিজ বা তামিল বিয়ে হতে পারবে না, এটা সরকারি ভাবে আইন করা ছিল। তো এটা তারা আবার খুব, ওই দেশের মানুষ খুব মেনে চলতো আর কি। হ্যাঁ, যে ওদের দেশের সাথে মালয়েশিয়ান মানুষের সাথে যেন অন্য জাত যেন মিশতে না পারে। চাকরি বাকরি করতো চাইনিজরা, বিল্ডিং করা বা খুব কাজ এগুলো চাইনিজরা করতো, মালয়েশিয়ানদেরকে দেখিনি করতে কখনো। আচ্ছা, ওইখানে যে কিন্ডারগার্টেন স্কুলে যে মিস্ট্রে ছিলাম, ওইখানে চাইনিজ বাচ্চারা, বিভিন্ন দেশের বাচ্চারা এসে পড়াশোনা করতো। এবং একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে মানে ওই দেশে যে টিচারদেরকে যে কতটুকু সম্মান দেয়, এবং তো ওখানে ক্লাসরুমে সবকিছু ছিল, খালি হাতে আসতো, খালি হাতে যেত, আমরা বাচ্চাদেরকে রিসিভ করতাম। এবং আমাদের যে প্রিন্সিপাল ছিলেন চাইনিজ, উনি ঝাড়ু দিত, আয়া বুয়া ছিল না, সব টিচার আর প্রিন্সিপাল মিলে করতে হতো। বাচ্চাদেরকে গাড়িতে উঠে দেওয়া, গাড়ি থেকে রিসিভ করা, এগুলো সব টিচারদের দায়িত্ব ছিল। ওনারা চাইনিজ, ওনারা ভাবছে কি আমরা তামিল, একটু কালো ছিলাম না, ভাবতো যে তামিল। তো ওনাদের যে আচার ব্যবহার খুবই ভদ্র এবং অনেক কিছু আছে শেখার বাইরে গেলে। তো আরেকটা যে রিজাল্ট ছেলের কথা বলি, তো রিজাল্ট ছেলেটাকে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারতাম না। আমার রুমের, ক্লাসরুমের সাথে ছিল প্রিন্সিপালের রুম। আমি হয়তো অন্য বাচ্চাকে দেখাচ্ছি, পড়াচ্ছি, এমন সময় সে হয়তো দরজা ফাঁক করে খুলে চলে গেল, প্রিন্সিপালের টেবিল ধরে দাঁড়িয়ে রইল। তো একদম মাথার মধ্যে একটু এরকম করেছি আর কি, হালকা ভাবে একটু চেপেছি। এটা মানে কিছু তো করিই নাই, কিছু তো বলি না ওকে। তখন ছেলেটা একটু অপছন্দ করলো এবং ওর বাবা মাকে বললো। তখন প্রিন্সিপাল আমাকে বুঝিয়ে বললো যে না, এরকম করা যাবে না, কোনো কিছু বলা যাবে না, বাচ্চাকে বুঝিয়ে বলতে হবে। তারপরে ওখানে তো ভালোই দিন কাটতে লাগলো। মালয়েশিয়া যখন যাই, ওর সাথে রেগুলার আমার চিঠি আদান প্রদান হতো, সবসময় চিঠি আদান প্রদান হতো। তো এই চিঠিটা কোথা থেকে আসতো, যেহেতু রেগুলার আসতো? ফ্যামিলি কি জানতো না, আপনার ফ্যামিলি? হ্যাঁ, ফ্যামিলি জানতো। ফ্যামিলি জানতো, মামারা জানতো, সবাই বলতো যে খুব ভালো ছেলে, উনি চিঠি পড়েছে। আমার মামা চিঠি পড়লো, মানে কিভাবে পড়লো? আমি বলে কি, আমি চিঠি দিয়েছি এবং নানু পড়তো, মানে পড়তো সবাই। মানে আপনার চিঠি গণহারে সবাই পড়তো? সবাই পড়তো, মানে খুব সুন্দর লিখতো, মানে এমন কোন কেউ জানতো যে ওর চিঠি ফ্যামিলি সবাই পড়ে?
মানে ওর লেখাটা এমন ছিল যে কোনো কিছু আপনিও পড়তে পারবেন, এত সুন্দর করে লেখা ছিল। ওকে, তো এই যে আপনি ফ্যামিলির লোকজনকে চিঠি দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু এটা কি মানে আপনার ইচ্ছাই হয়েছিল নাকি তারা ধরে ফেললো হঠাৎ করে? ধরে তো ফেলবে। চিঠিগুলো আসে এবং আমার কাছে আসে কে, ওনারা আমার অভিভাবক হিসেবে তো ওনাদের জানার অধিকার আছে। তখন তো আমাকে চিঠি দেখাতে বাধ্য হতে হলো। তখন আমি চিঠি দেখালাম, চিঠি দেখানোর পরে বলতে না ছেলেটা খুবই ভালো, তুমি যোগাযোগ রাখো। ওকে, আপনার ফ্যামিলি থেকে একটা পজিটিভ সাইড। হ্যাঁ, পজিটিভ একটা সাইড ছিল। তো মালয়েশিয়াতেও আপনার বাবা মা সবাই জানে? হ্যাঁ, মালয়েশিয়াতে বাবা মা জানতো। তার মানে কোনো বাধা ছিল না? না, কোনো বাধা ছিল না। ছেলেটার সঙ্গে যোগাযোগ করতে চাইনি আপনার চিঠিটা পড়ে? যোগাযোগ ওনারা করতে চায়নি, ফ্যামিলির লোকজন করতে চায়নি, শুধু আমি করেছি। ওকে, ঠিক আছে। তো মালয়েশিয়াতে আপনার যোগাযোগ ছিল। হ্যাঁ, তারপরে মালয়েশিয়া থাকার পরে তখন আমরা দেশে আসবো। এখন আব্বারও চাকরির মেয়াদ শেষ, ওখানে কয়েক বছরের জন্য গেছে এবং উনিও চলে আসবে, আমরা চলে আসবো। আসলাম বাংলাদেশে, এসে আমি আদমজিতে ভর্তি হলাম। বাংলাদেশে এসে এসএসসি দিলাম। ডিসেম্বরের 3 তারিখে আসলাম, আমার মনে আছে। মার্চে না এপ্রিল এসএসসি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে ভালোভাবে পাশ করলাম। করার পরে দিয়ে রেজাল্ট ভালো করে তখন আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই। আচ্ছা, তখন ওর সাথে আমার একটু যোগাযোগটা একটু গ্যাপ হয়ে গেছে। যোগাযোগটা গ্যাপ হয়ে গেল কেন? গ্যাপ হয়ে গেল যে ও চলে গেছে চাকরি নিয়ে অন্য জায়গায়। ওর জব হয়ে গেছে? হ্যাঁ, জব হয়ে গেছে অনেক দূরে। আচ্ছা, ওখান থেকে মানে হয়তো কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, বা কোন অ্যাড্রেসে চিঠি দিবে বা কি, আমিও একটু গ্যাপের মতো। তখন আমি একটা চিঠি দিই ওকে, আচ্ছা, যে আমার অমুক তারিখে বিয়ে হয়ে যাবে, তুমি যদি আমাকে সেই তোমার বিগত জীবনের সব কথা যদি সত্যি হয়ে থাকে, যদি বিয়ে আমাকে করার ইচ্ছা থাকে, তাহলে তুমি আসো। এটা কি মানে আপনার সাথে গ্যাপ হয়ে যাওয়ার পরে? হ্যাঁ, পরে। কতদিনের গ্যাপ ছিল? বেশি না, যেমন 5-6 মাস এরকম। এই সময়টা কি সত্যি সত্যি বিয়ে ঠিক হয়েছে নাকি ওকে আপনি যখন ভাবি হোক? না, ওকে না, আমার মা বলতেছে যে তুমি কাকে ভালোবাসলা, তুমি সে কি তোমাকে আদৌ কি বিয়ে করবে নাকি তুমি জানো? কারণ অনেকে বলে থাকে না যে এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো তার মানে আপনার ফ্যামিলি থেকে বিয়ে তখনও ঠিক হয়নি, কিন্তু আপনি যে কোনো ভাবে হোক ওকে একটু যাচাই করে দেখতে চাচ্ছেন? দেখতে চাচ্ছি যে আসলে সত্যি কিনা। আচ্ছা, হ্যাঁ, যেহেতু গ্যাপ হয়ে গেছে এখন, কারণ আমি তো ভুলতে পারবো না। কতদিন পরে গ্যাপটা হলো? এটা মালয়েশিয়া থেকে আসার পরে ধরেন কত না, আপনাদের চিঠি চালাচালির কতদিন পরের এই গ্যাপটা হলো? মানে তখন 4 বছর পর। 4 বছর ধরে কন্টিনিউয়াসলি চিঠি লিখেছেন। এই 4 বছরে যদি আমি একটু অন এভারেজ বলি, প্রতি সপ্তাহে কি চিঠি আসতো? সপ্তাহে আসতো, প্রতি সপ্তাহে একটা চিঠি আসতো। আচ্ছা, প্রতি সপ্তাহে একটা চিঠি আসতো। তো একটা গ্যাপ হয়ে গেছে। তখন আমার মা বলতেছে তুমি তো পছন্দ করো, কাউকে পছন্দ করার চিঠি লেখো, আমরাও জানি। এটা কি সত্যি সে তোমাকে বিয়ে করবে কিনা তুমি দেখো। তো আমি একটা ডেট দিয়ে দিলাম যে অমুক তারিখে আমার বিয়ে হয়ে যাবে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো এবং আমাকে বিয়ে করবা বলেছো আগে, যে তা হয়ে থাকে তাহলে তুমি আসো। তখন এটা বলে আমি তো চিঠি দিয়ে দিয়েছি, কিন্তু চিঠি কোনো রিপ্লাই আসে নাই। ঠিক আছে, আমি তখন আদমজিতে পড়ি, তখন ফার্স্ট ইয়ার। আমার রোল নাম্বার ছিল 505 ই সেকশন। আমার ভাইস প্রিন্সিপালের মেয়ে আমার বান্ধবী ছিল রুমি, ও আমার ক্লোজ ফ্রেন্ড ছিল। তো ওর সাথে আমি কমন রুমে গেলাম। তখন আমার চুলগুলো ছোট ছোট ছিল, আমরা ব্যাডমিন্টন খেলে আমি চুল খুলে গেছে, তো ওগুলো আবার ব্যান্ড দিয়ে বেঁধে আমি আসতেছি, ক্লাসে যাব, ঘন্টা পড়ে গেছে, ক্লাসে যাব। তেমন সে আমাদের ডিসিপ্লিন মেনটেন করা হয়েছে। টিচার এসে রুমিকে বলছে যে তুমি কি সেকশনে? জি স্যার, আমি এই সেকশনের। তো বলে তোমাদের 505 রোল নাম্বার কার? বলে যে স্যার ওর। বলে ওর সাথে একজন লোক দেখা করতে এসছে। তো তখন আমি চিন্তা করলাম যে আমার সাথে কোন লোক, কে দেখা করতে আসবে। আমি তখনও বুঝতে পারি না যে আসলে ও। হ্যাঁ, আমি কল্পনাও করতে পারি না, যেহেতু কোনো উত্তর নাই, কোনো রিপ্লাই নাই, কিছু নাই। হ্যাঁ, একদম 5 মাস যাবত ফুললি অফ। হ্যাঁ, মানে এটা একদম কেমন জানি একটা হয়ে গেছে। তো চিন্তাই করতে পারি না। তো আমি 4-5 হাত হবে দূরে আমি বারান্দা দাঁড়ায় আছি। আমাদের ডিসিপ্লিন মেনটেন করে স্যার, ওই স্যার আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি। তো দাঁড়িয়ে আছেন এবং টিচারও ক্লাসে যাবেন এরকম বের হয়ে গেছেন। তো এখন আমি দেখি যে দরজার সামনে একজন, টেবিলের সামনে একজন ছেলে দাঁড়িয়ে আছে। তো আমি ওনার দিকে তাকিয়ে আছি, কিন্তু আমি বুঝতে পারছি তো আসলে এই লোকটাকে আমি চিনতে পারছি না এটা কে। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যখন পড়ে, হ্যাঁ, ভাবছি যে কে ইনি, চিনতে পারছি না। তো দেখলাম কি ও হাত দিয়ে একটু ইশারা করলো এরকম করে ডান দিক থেকে দেখলাম সাদা শার্ট কালো প্যান্ট পরা, ও বের হয়ে আসলো। ওকে তো ছবি দেখে তো চিনি। কি ও ডক্টর হয়ে গেছে? জয়েন করেছে? হ্যাঁ, জয়েন করেছে। আচ্ছা, হ্যাঁ, বের হয়ে আসছে। তো ওকে দেখে ও এসে দরজার পাশে দাঁড়িয়ে আছে। তো ও তাকিয়েছে আমার দিকে, আমিও তাকিয়েছি। প্রায় 1-2 মিনিট হবে, কেউ কোনো কথা বলি না। ডিসিপ্লিন মেনটেন করে যে স্যার, উনি বারবার আমাকে জিজ্ঞেস করছে যে কি হয় তোমার। আমি আর কোনো কথাই বলতে পারছি না। তো আমার কিছুক্ষণ পরে মনে হলো যে কেউ একজন আমাকে কিছু জিজ্ঞেস করছে, বুঝছেন। আমি এরকম এই সময়টাতে আপনি পুরো মানে একেবারে দুনিয়ার কোনো কিছু শুনতেছেন না, পুরো দুনিয়া থেকে আউট অফ দ্য ওয়ার্ল্ড। ওর দিকে তাকিয়েছি আমি, ওর দিকে তাকিয়েছি। ঠিক আছে, 4 বছর পর যে মানুষটার সঙ্গে আপনার চিঠি লেখালেখি, সেই মানুষটা আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে।
তো আমি তো বললো না যে 2 মিনিট আমি কোনো কথাই শুনতেছি না, মানে কে কি বলছে বা কেউ আছে কিনা ধার পাশে, আমি কোনো কিছুই মনে নাই বা কিছুই দেখছি না, শুধু ওকে দেখছি। এমন একটা ভাব আমার ভিতরে চলে আসছে। তো আমি তখন স্যার যখন বলছে কি হয় তোমার, তখন আমি স্যারের কোনো উত্তর দিইনি। আমি ওকে বলতেছি যে আপনার সাথে তো আমার এখন দেখা হবে না, আপনার সাথে আমার ছুটির পরে দেখা হবে। হ্যাঁ, তখন ও খালি একটা কথা আমাকে জিজ্ঞেস করলে যে ছুটি হবে কখন। তো ছুটি আমার কখন হবে সেটাও আমি ভুলে গেছি আসলে সেই মুহূর্তে। তখন আমার বান্ধবীকে জিজ্ঞেস করছি যে আমাদের ছুটি হবে কখন, তো ও বললো যে 4:45। আমাদের 3:40 ছুটি হতো, 3:40 ছুটি হতো, তো 5 মিনিট আগে বলে ফেলছে। তখন আমরা ক্লাসে চলে আসলাম। আমি রুমিকে ধরে, আমি রুমের হাত ধরে আমি আসতেছি। তো প্রথম সিঁড়িটা বেয়ে একটু সমান জায়গা, ওখানে এসে দাঁড়ায় আবার নিচে ওর দিকে তাকালাম যে কি কোথায় কি করছে বা কি, দেখি যে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে সে অসহায়ের মতো। সেই দৃশ্যটা আমি জীবনে ভুলতে পারিনি। তো খুব করে তাকিয়ে আছে আমার দিকে। তো আমিও দেখলাম ওকে, দেখার পর আমি ক্লাসে চলে আসলাম। কি আধা ঘন্টা কোনো টিচার আসে না ক্লাসে। তখন আমাদের যে প্রিফেক্ট মনিটর ছিল ওদেরকে আমি পাঠালাম যে দেখো তো ওই ছেলেটা আছে কিনা। কিসে পড়তেন আপনি ওই সময়টাতে? সেকেন্ড ইয়ারে। কোন কলেজে? আদমজী ক্যান্টনমেন্ট। ওকে। তো ওখানে ওই কলেজের একটা নিয়ম ছিল কি, এখন ছেলেমেয়েরা কি করে জানি না, তখন আমাদের ছিল খুব কড়াকড়ি ছিল যে উল্টাপাল্টা কোনো কিছু দেখলে আমাদেরকে টিসি দিয়ে বের করে দেওয়া হতো, এবং সেটা একটা ভয় কাজ করতো সবসময়। ক্যান্টনমেন্ট স্কুল কলেজগুলোতে এটাই হয় সবসময়, খুব ডিসিপ্লিন। আমি নিজেও ক্যান্টনমেন্টে পড়েছি। জি বলুন। চলে উপরে উঠে গেলাম, ক্লাসে চলে গেলাম। এখন টিচার কেউ আসতেছে না, তখন প্রিফেক্ট মনিটর ওদেরকে পাঠালাম যে দেখো তো ছেলেটা বলে কি হ্যাঁ খুব মানে কথা কাটাকাটি হচ্ছে স্যারদের সাথে। ছেলেটার হ্যাঁ খুব বার্গেনিং হচ্ছে, খুব কথা কাটাকাটি হচ্ছে। ওর ইচ্ছে হলো সে আমাকে নিয়েই যাবে। স্যাররা বলছে না এখানে যেহেতু আমি কোনো কথাই বলি নাই ওখানে। ব্যাপারটা হচ্ছে এরকম যে স্যাররা বুঝে গেছে কিছু একটা হবে আপনার। হ্যাঁ আমি যেহেতু কিছু বলি নাই, আমার বান্ধবীটা বলে যে তুই বলতে যে কাজিন, তাহলে তো পরিষ্কার হয়েছে। এই জন্যই স্যাররা ওকে ধরেছে এবং কথা কাটাকাটি হচ্ছে। বুঝতেই পারছেন যে এরকম অবস্থায় কি হতে পারে, বিশেষ করে ওনাদের সময়টাতে যেখানে কড়া ডিসিপ্লিন। তারপরে তো অনেকক্ষণ পরে ক্লাস টিচার আসলো। টিচার এসে তো ক্লাসগুলো, এখন আমার বান্ধবী বলছে যে তুমি চলে যাও, যেহেতু আমার বাবাও ছিল, বাবাও দেখেছে তোমাকে, যেহেতু আমিও ছিলাম, তো তুমি তো তখন কোনো কথা বলো নাই, এখন তুমি আলাদা চলে যাও, আমার সাথে থাকলে তোমাকে আমার বাবা জিজ্ঞেস করবে। কে বলছে? এটা আমার বান্ধবীটা বলছে। ওকে, নাকি আপনাকে? আমার বান্ধবী আমাকে বলছে, কেননা ওর বাবা তো দেখেছে, ওর বাবা তো ভাইস প্রিন্সিপাল, জিজ্ঞেস করবে না যে কে কি হয়েছে। তখন বলছে তুমি চলে যাও, কেননা টিচার এখানে দাঁড়িয়ে থাকে, এই সিঁড়ি দিয়ে ছেলেরা নামে, এই সিঁড়ি দিয়ে মেয়েরা নামে। তখন সাদা ড্রেস পরা আমি আমার ক্লাসের একটা মেয়ের সাথে ছুটি হওয়ার পরে ক্লাসের মেয়ের সাথে বের হয়ে চলে আসি গেটে। আসার পরে গেটে এদিকে তাকালাম কেউ নাই, ওদিকে তাকালাম কেউ নাই। তো আমি 5 মিনিট অপেক্ষা করলাম। তারপর আবার দেখি যে ডিসিপ্লিন মেনটেন করে ওই স্যার দূর থেকে তাকিয়ে আছে আমার দিকে, কেমন জানি ভয় ভয় করছিল যে তার স্যার মনে হয় দেখছে আমাকে বা ফলো করছে। হ্যাঁ, তবে আমি কিছুক্ষণ অপেক্ষা করে থেকে সেদিন আর রিক্সা নিলাম না। সেদিন মন খুব খারাপ যে ওকে পেলাম না, ও আসলো না, হয়তো রাগ করেছে বা কিছু, এরকম একটা ভাবতে ভাবতে বাসায় চলে এসেছি। তারপরে পরের দিন যখন ক্লাসে যায়, তখন আমার বান্ধবী যেটা ছিল আমার সাথে বলে কি তুই যাওয়ার পরে ওই 2টা ছেলে এসে তোকে যে কত খুঁজলো। কোন 2টা ছেলে? ওই যে আমার ফ্রেন্ড আমিনুল। আমিনুল তো 2টা হবে কিভাবে? ওর সাথে একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে আরেকজন ছিল। ওই ফ্রেন্ড ছিল, বলে যে অনেক খোঁজাখুঁজি করছে, ওরা আমার তো 5 মিনিট আগে বলে ফেলেছে। তার মানে বিষয়টা ছিল এরকম যে আপনার সাথে দেখা করার জন্য ওরা বাগবিতণ্ডা করে হলেও অপেক্ষা করছিল, কিন্তু আপনি চলে আসার পরেও মানে 5 মিনিট আগে, যেহেতু আপনি স্কেপ করেছেন ওখান থেকে চলে এসেছেন, মানে আপনার জন্য ওরা ওয়েট করে পারফেক্ট টাইমে এসেও আপনাকে পায়নি। তারপরে এটাই হলো আমার ওর সাথে প্রথম দেখা, শেষ দেখা বলবো না। তো চিন্তা করে দেখেন 4 বছর পরে একটা মানুষের সঙ্গে দেখা হলো এবং কতটা মানে অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ঘটলো। এরপরে আমি খুব কান্নাকাটি করেছি। এরপরে একটা চিঠি দিয়েছি আমি, যে একটা ফোন নাম্বার দিয়েছি, আমার একটা বান্ধবীর ফোন নাম্বার দিয়েছি এবং চিঠি দিয়েছি যে তুমি আমার এই ঠিকানা একটা ফোন দাও বা মানে ওইটার আর কোনো উত্তর পাইনি আমি কখনো। মানে ও প্রচন্ড অভিমান করেছে। হ্যাঁ, মানে ও পাই নাই চিঠিটা পাইনি। ওকে, কারণ ও ওখান থেকে যেখানে চাকরি করতো সেখানে চলে গিয়েছে আর কি। চিঠিটা যেখানে দিয়েছে ওর তো ওই অ্যাড্রেসে যায়নি, এটা তো হোস্টেলের অ্যাড্রেসে গেছে। তো ওখানে চলে যাওয়ার পরে তো আমার সবসময় মন খারাপ থাকতো, খুবই কান্নাকাটি করতাম আমি ওর জন্য, খুবই কান্নাকাটি করতাম এবং মন খুব খারাপ ছিল যে ও আসছে, এসে ফিরে চলে গেছে এবং কেমন একটা এটাই আমাকে সবসময় রিপ্লাই পাচ্ছিলেন না। তখন ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি আরো চিঠি লিখতেছিলেন কন্টিনিউয়াসলি? না, ওই চিঠিটা যখন উত্তর পাইনি তখন আমি ভেবেছি যে না, ওর হাতে গিয়ে পড়েনি,
ওর হাতে যদি চিঠিটা পড়তো না, তা না হলে সে ফোন দিত বা একটা কিছু বলতো, মানে সে reply ভেবে নিয়েছে অবশ্যই দিত, হ্যাঁ। যে আমার বিয়ে হয়ে গেছে বা বিয়ে হয়ে যাবে, আমি তাকে পছন্দ করি না, সেটাই ভেবে নিয়েছে। ও ইটস ভেরি ইন্টারেস্টিং। মানে যেহেতু আপনার আগে চিঠিটা ছিল যে আপনার বিয়ে হয়ে যাচ্ছে, সে কারণে ও দেখা করতে এসেছিল, এবং যেহেতু আপনার চিঠিটা ও আর পায়নি, তার মানে এবং আপনার সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটাও ভালো ছিল না, সবকিছু মিলিয়ে ও ভেবে নিয়েছে যে আপনার বিয়ে হয়ে যাচ্ছে এবং আপনি ওকে পাত্তা দিচ্ছেন না বা যে কোনো কিছু পছন্দ করি নাই। ওকে, ইটস ভেরি ইন্টারেস্টিং। ভেবে নিয়েছে, এটা ও ভেবে নিয়েছে। ওকে, তা আমার গল্পটা ছিল অন্যরকম, যে আমার ভিতরে এটা ছিল যে আমি ওকে পাইনি বা এসে হ্যাঁ। আর আপনার দিক থেকে গল্পটা ছিল যে আপনার যেহেতু 5 মাসের গ্যাপ, আপনি ওকে একটু যাচাই করে দেখতে চাচ্ছিলেন। না না, যাচাই না, তাহলে সত্যি সত্যি ছিল, যাচাই ছিল না, কারণ আমি অপেক্ষা করতে পারছিলাম না, যে আমি ভয় পাচ্ছিলাম যে মানে এটা যে আমার জীবনের মানে শেষ হয়ে যাবে, এখানেই এন্ড হয়ে যাবে, এটা আমি চিন্তাই করতে পারি নাই। হয়তো আবার দেখা হবে বা এরকম একটা ভাবনা ছিল। আপনার বিষয়টা তো এরকম ছিল যে আপনার তো বিয়ে তখনও আসেনি, কিন্তু মা বিয়ের কথা বলতো, তো সামহাউ আপনি যেভাবে ওকে বিয়ে করতে এসেছিল, আপনাকে বিয়ে করতে এসেছিল। হ্যাঁ, সে বিয়ে করতে এসেছিল আমাকে। ইটস ভেরি ইন্টারেস্টিং। মানে আমি বিষয়টা যতটুকু বুঝলাম, প্রিয় শ্রোতা, হয়তো আপনারাও বুঝেছেন, তারপর আমি একবার একটু রিপিট করতে চাই, অনেকেই গুলিয়ে ফেলতে পারেন এই মুহূর্তে যারা যোগ দিয়েছেন। এই ভদ্রমহিলা 4 বছর ধরে একজন ভদ্রলোকের সঙ্গে পেন ফ্রেন্ডশিপ করেছে, এবং হি ওয়াজ এ ডক্টর, এবং উনি তখন ইন্টারমিডিয়েটে পড়েন যখন 4 বছর হয়েছে ওনার পেন ফ্রেন্ডশিপের বয়স। তো 4 বছর পরে একটা গ্যাপ হয়েছে ওনাদের যোগাযোগের 5 মাসের। তো সেই সময়টাতে উনি ওনাকে একটা চিঠি লিখেছেন আমিনুল সাহেবকে, যে আমার সঙ্গে তোমার দেখা করাটা জরুরি, কারণ আমার ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে, আমার বিয়ে ঠিক হয়ে যাবে। ওকে, আসলে বিষয়টা ওরকম ছিল না, কিন্তু তারপরেও ওনার দিক থেকে ব্যাপারটা কেমন সেটা দেখার জন্য উনি করেছেন। এই চিঠিটা পাওয়ার পরে আমিনুল সাহেব ওনার কলেজে এসছে, এবং কলেজে আসার পরে যেটা হয়েছে যে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং বা টাইম ম্যাচ হয়নি, যে কারণে এক নজর দেখা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ওনার সঙ্গে মিট করতে পারেনি। দুজনের মধ্যে কথোপকথনও তেমন একটা হয়নি। অদ্ভুত বিষয় হলো, এই ঘটনার পরে আমাদের যিনি গেস্ট আজকে শ্যামা, তার প্রচন্ড মন খারাপ হয়, এবং সে একটা চিঠি লিখেছিল আমিনুল সাহেবের কাছে, এবং সেই চিঠিটা আমিনুল সাহেবের হাতে পৌঁছায়নি। ওদিকে আমিনুল সাহেব মনে করেছে যেহেতু ভালো করে কথাবার্তা বলেনি বা দেখাতে আসলে সিচুয়েশনটা ওরকম অনুকূলে ছিল না, সেহেতু সে ধরেই নিয়েছে যে সে আসলে তাকে পছন্দ করেনি, এবং সে বিয়ে করে ফেলেছে, মানে শ্যামা বিয়ে করে ফেলেছে। বুঝুন অবস্থাটা কতটা জটিল এবং কতটা সিনেমাটিক হতে পারে। বলুন তারপরে কি হলো? তারপরে তো আমি যেহেতু কান্নাকাটি করতেন, হ্যাঁ, সবসময় কান্নাকাটি করতাম। ওকে দেখার পর থেকে আমি শুধু কান্নাকাটি করতাম, এবং আমি ওর কথা বলতে গেলে আমার এখনো চোখে পানি আসে। আসলে আমি অনেক সময় ওর কথা বলতে যাই, আমার আসলে কান্না চলে আসে। প্লিজ আপনি একদম ফিল ফ্রি, মানে আপন মনে করে বলেন। কান্না চলে আসে আমার, কেন আমি ওই যে তাকিয়েছিল আমার দিকে, আমি মানে এটা ভুলতে পারিনি কোনদিন আর কি। ওইটা আমাকে সবসময় কষ্ট দিয়েছে। তারপরে আমার যেহেতু আমরা 6 বোন ছিলাম, আমি দ্বিতীয় ছিলাম, তো আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব তোড়জোড় লাগিয়ে দিয়েছে। তো আমার বোনগুলাও, আমাদের পিঠাপিঠি সবগুলো বোন, তো একটা বিয়ে ফিরিয়ে দিয়েছি আমি। খুব ভালো, ওইটার সম্বন্ধ খুব ভালো ছিল। তো আমার বাবা বলতেছে যে তাহলে তোমার জন্য আর কিছু করবো না, আমি তোমার সম্পর্কে আর কিছু ভাববো না। আমার তো ইচ্ছা ছিল যে আমি বিয়েই করবো না, আর জীবনে কোনোদিন বিয়ে করবো না এটা। তখন আমার বাবা তো আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব তোড়জোড় লাগিয়ে দিল। তখন একটা সম্বন্ধ তো ফিরিয়ে দিলাম, যে ওদের কারু আছে, প্লাস অনেক বড় ব্যবসা, এবং একটা হিন্দু বাড়ি, বিরাট বিশাল, এবং এক ছেলে। তাতে মায়ের খুব ইচ্ছা ছিল আমাকে নেওয়ার জন্য, যেহেতু আমরা যখন গ্রামের বাড়ি ছিলাম, নানার বাড়ি ছিলাম, তখন আমাদের খুবই সুনাম ছিল, হ্যাঁ, মেয়ে হিসেবে। কেননা গ্রামে একটা ভালো মেয়ে, টাউনে তো ভালো মেয়ে এত বেশি প্রচার হয় না, কিন্তু গ্রাম জিনিসটা এমন একটা জায়গা যেখানে আপনি মন্দটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভালোটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো সেখানে আমার সম্পর্কে জেনেছে ওই ছেলের মা, জেনে বলছে যে আমার বাবাকে যখন দেখে যে আমি রাজি হই না, তো আমার খালু এনেছিল আর কি সেই সম্বন্ধটা, বলছে আপনার মেয়ে, আপনি যদি দয়া করে আপনার মেয়েটা আমাকে দিতেন, আপনার মেয়েকে দিয়ে আমি কোনো কাজ করাবো না, সে দোতলায় থাকবে, সে নিচেও নামবে না, এরকম একটা ইয়ে। তারপরে আমি কেমন জানি এক রাতে আমার একদম চোখের নিচে কালিচালি পড়ে এমন হয়ে গেছে যে আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলাম না। এরপরে আমার আরেকটা সম্বন্ধ আসে, আমি এটা একটু বলি। আমার এক খালাতো ভাই, উনি ছোট বোনের বিয়ে, তখন আমাকে নিয়ে আমি ভালো আলপনা আঁকতে পারতাম, বউ সাজাতে পারতাম, আলপনা করতে পারতাম। তো ওরা আমাকে গাড়ি করে এসে নিয়ে গেল 1 সপ্তাহ আগে বিয়ের। তো ওখানে আবার ওনার মেজো ছেলে, ও আবার আমাকে পছন্দ করে। তো ওরা সবাই বলতে থাকে না ওকে আমরা বউ করে আনবো, ভাইয়াটার নামটা আমি মনে নাই, ওই ভাইয়ার বউ করে আনবে আমাকে, ভাবিও বলছে, সবাই বলছে, ওনার মা বলছে তেমন একটা গুণী মেয়ে, ওকে আমরা বউ করে আনবো। তো ওখানে এটা আবার এখানে আবার মানে একটু অন্যরকম ইয়ে, যেমন আরেকজন ওই ছেলের কাছে মেয়ে দিতে চাইছিল, হ্যাঁ, আমি এখানে বউ হয়ে আসবো, কেননা ওনার যে বড় ছেলের যে
বড় ছেলের যে বউ, ওই বউর বোনকে আবার এখানে বিয়ে দিতে চেয়েছিল ওরা, বাবা, হ্যাঁ মেয়ের বাবা। তা উনি চিন্তা করেছে যে ওনার এই মেয়ে, এত গুণী মেয়ে যদি এই সংসারে আসে তাহলে আমার মেয়ের কোনো দাম থাকবে না। ও আচ্ছা আচ্ছা, মানে বড় বউয়ের কোনো দাম থাকবে না। ওকে, হোয়াটএভার ইট ইজ। তো এই জন্য উনি এই সম্বন্ধটা আনে আমার বাবার কাছে, যদিও ভালো ছেলে, লয়ার এবং সবকিছু ভালো, তারপরে এনেছে। তারপরে আমাকে দেখতে আসলো ওরা, দেখতে এসে পছন্দ করলো। তো পছন্দ করলো পরে আমার মা বললো যে আজকে এখন দেখতে এসছেন আপনারা, পছন্দ হয়েছে, কিন্তু আমরা পরে ডেট দিব, আমরা চিন্তা ভাবনা করিনি, পরে বিয়ের ডেট দিব। কিন্তু তারা মানলো না। সেদিন রাত্রে আমার অনেক ঝামেলা করে বিয়েটা হলো। একরকম ইতিহাস এবং একটা কথা আছে যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, এবং আসলেই আমরা যতটা এক্সপেক্ট করি, যতটা সুন্দরভাবে চিন্তা করি, সেই সুন্দর চিন্তার ধার ধারে না জীবন তার নিজস্ব গতিতে চলে। গল্পটা কি এখানেই শেষ হয়ে যাবে? নিশ্চয়ই না, কারণ এখনো গল্পের সময় বাকি আছে, এবং আপনি চিন্তাও করতে পারবেন না যে শেষ পর্যন্ত আমিনুল এবং শ্যামা এই দুজনের যে লাস্ট পরিণতি, সেটা আনথিঙ্কেবল। আমরা ছোট্ট একটা বিরতি, এক ধরনের বাধ্যতামূলক বিয়ে আমরা বলবো, সেটা আপনি করলেন বা আপনাকে করতে হলো। তারপর তো বিয়ে হয়ে গেল, রাতে অনেক গন্ডগোল হলো, অনেক, আমার বাবা রাজি ছিল, মা রাজি ছিল না, এমন ইয়ের মধ্যে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে তখন পরে আমার হাজবেন্ড ছিল এক রুমে, আমি ছিলাম আরেক রুমে, এরকম করে কোন রকম রাত পোহায় গেল। তো সকালে বলে চলে গেল। এরপরে আমার মা এত কান্নাকাটি শুরু করলো। আমার মা কান্নাকাটি শুরু করার পরে আমাকে বলতেছে যে তুই চলে যা। মানে ব্যাপারটা এরকম যে আপনার মাও পছন্দ করেন? মা মেনেই নিতে পারেনি এই বিয়েটা। কেন? জামাই পছন্দ হয়নি? মা তো জানে যে কি জব করছে। আমার মা জিজ্ঞেস করছে যে তুমি কিসে আছো, ছেলেকে জন দেখতে যায়। তো ও নাকি উত্তর দিয়েছিল যে আমি চাকরি করি। এই কথা শুনে আমার মা পছন্দ করে নাই, যেহেতু জানে যে ওনার মেয়েটা তো উনি নিজের হাতে গড়ে তুলছে, এবং মেয়েটার রুচি সম্বন্ধে, ইয়ে সম্বন্ধে, সবকিছু সম্বন্ধে জানে আমার মা। এবং আমেরিকা থেকেও একটা বিয়ে আসছিলাম, বলছে যে না আমি ওকে বাইরে বিয়ে দিব না, এরকম। মা বলছিল যে ঠিক আছে পছন্দ হয়েছে, পরে আমরা মেয়েকে বিয়ে দিব বা ডেট পরে দিব, কিন্তু এটা ওরা মানতে চায় না। এটা পরে মানে একরকম জোর করে বিয়ে হয়ে গেল। তো পরের দিন যখন ওরা চলে যায়, তখন আমার মা বলতেছে যে তোর যদি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে তুই চলে যা। খুবই কাঁদতেছিল। আমার মায়ের কান্না আমি জীবনে এরকম দেখি নাই, সেদিন যেরকম দেখছি। তো আমি মা আমি কোথায় যাব? পরে 7 দিন পর আমাকে উঠায় নিল ওরা। উঠানোর পরে আমার হাজবেন্ড আমাকে দেখলো, দেখে বলে কি তোমার তো চেহারা সুন্দর না, তোমাকে তো ভালোভাবে দেখলে তোমাকে বিয়ে করতাম না, বুঝছেন? তো আমার মাকে বললাম, মা এরকম কথা বলে। তো আমার মা তো তখন থেকে আমাকে ছেলে থেকে ছাড়া, বিয়ে তো দিতেই চায় না, তারপর ছাড়াই নিয়ে আসতে চাইছিল, কিন্তু আমি আসিনি। এই জন্য যে যেখানে একটা বিয়ে হয়ে গেছে এবং যাকে আমি পছন্দ করি, ভালোবাসি, সে তো আমার জীবন থেকে চলে গেছে। তো এখন যদি আমার বাবা মা আমাকে একটা অন্ধ খোড়া যার সাথে আমাকে বিয়ে দিক, আমি সেটা মেনে নিব, এবং সেটাই মেনে নিয়েছে। ওখানে তো আমার একটা জীবন ছিল, কিন্তু সেই জীবনে যে একটা মুহূর্তের জন্য আমার চোখের পানি থেমে থাকিনি, এবং তাকে আমি ভুলতে পারিনি একটা মুহূর্তের জন্য, আমিনুল ইসলামকে। এবং আমার কাছে মনে হতো যে আমি যেদিকে তাকাতাম মনে যেন ওকে দেখতাম। ওর দেশের বাড়ি ছিল রাজশাহী। লোকজন যদি শুনতাম যে রাজশাহী ওদের বাড়ি, ওখানে দৌড়ায় যেতাম যে এই নামের কোনো কাউকে চিনেন কিনা। তখন আপনার সংসারেই বাকি অবস্থা, সংসার ঠিকই করেছে, কোনো ত্রুটি হয়নি, কেননা আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি কোনো দায়িত্বের ত্রুটি করি নাই, এবং আমার যে হাজবেন্ড তারও কোনো অবহেলা করি নাই বা অসম্মান করি নাই। তার যতটুকু পাওয়া অতটুকু আমি ঠিকই করে গেছি। বাহির থেকে সবাই আমাকে নর্মাল দেখতো, শাশুড়ির খেদমত করছি, শ্বশুরের খেদমত করছি, স্বামীর খেদমত করছি, সবকিছুই করছে, কিন্তু ভিতরে যে একটা ক্ষত, এটা আমার দিন রাত মানে ব্যথা অনুভব করতাম, ব্যথাটা থেকেই যেত। তখন আমি সবসময় নামাজ পড়তাম, ভাবতাম যে আল্লাহ তুমি যদি ওকে মিলিয়ে দিতে, আমি যদি ওকে দেখতে পারতাম, দেখা হওয়ার পর যদি বলতে পারতাম যে আসলে আমি তোমাকে পছন্দ করি, আসলে এই জিনিসটা হয়েছে, তুমি কি ভেবে নিয়েছো আমি জানি না, আমি তো আমার নীতির উপরে ঠিক আছে। এই ফিলটা আপনার সবসময় হতো? হ্যাঁ, এই যে অপরাধ বোধটা, এই অপরাধ বোধটা আমাকে সবসময় মানে চোখের পানি ফেলতো। আমার হাজবেন্ড যে ওর সাথে আমার বাসর ঘর হয় নাই, তখনই সে বলেছে আমাকে যে তুমি তো দেখতে সুন্দর না, ভালোভাবে দেখলে বিয়ে করতাম না। এই যে একটা কথা, তখন আমি সবসময় মিলাতাম আর কি, যে যাকে আমি ভালোবেসেছি, আমি যখন বলেছিলাম যে আমি তো দেখতে সুন্দর না, তুমি আমাকে দেখলে পছন্দ করবে না, না আমি তোমাকে তোমার রূপকে ভালোবাসি না, তোমার যে শিল্পী সত্তা আমি তাকে ভালোবেসেছি। আর আমার হাজবেন্ড বলছে যে আমার ভালোভাবে দেখলেও আমাকে বিয়ে করতো না। তো এই দুইটা জিনিস আমি সবসময় মিলায় দেখতাম আর কি। তো দুইজনের দুই রকম কথা। এবং আমার হাজবেন্ডের একটা জিনিস ছিল যে আমি যদি হাজবেন্ডের থেকে সে আদরটা, সে ভালোবাসাটা পেতাম, তাহলে আমি ওকে খুঁজতাম না।
এটাও ও আমাকে দিতে পারে না, যদিও সে আমাকে ভালো জানতো, ভালো করতো, কিন্তু একটু ওর সংসারই ছিল না। তো আমার বিয়ে হয়ে গেল, আমার শ্বশুর শাশুড়ি থাকতো গ্রামে। তো যেহেতু আমরা কখনোই, আমার বাবা চাকরি নিয়ে বাইরে ছিলেন, ঢাকায় বা বিভিন্ন জায়গায় ছিলেন, আমরা কখনোই গ্রামের বাড়ি যেতাম না। যদিও আমাদের গ্রামের বাড়ি ছিল, বিল্ডিং ছিল, ইয়ে ছিল, ভালো পরিবেশ ছিল, তবু আমরা কখনোই গ্রামে থাকতাম না। পড়াশোনার জন্য যেতে পারতাম না, বাবার জব ছিল জন্য যেতে পারতাম না। এবং মাঝখানে একটু বলে নাকি, আমার বাবা কিন্তু একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধার সন্তান। একটু বাবার কথা বলি না বললেই না। তো বাবা আজ পর্যন্ত কোনো ভাতা নেন নাই। এমএজি ওসমানী সাহেবের তখন পিএস ছিলেন যুদ্ধকালীন সময়ে। 9 মাস আমরা খুবই কষ্ট পেয়েছি দেশে। আমার বাবা তখন ইন্ডিয়া ছিলেন। আচ্ছা আচ্ছা। আমার সংসার পেলাম, আমি আমার শাশুড়িকে পেলাম গ্রামের মহিলা, আমার শ্বশুরকে পেলাম গ্রামের। তো ওনারা খুবই সরল ছিল। আর একটা জিনিস যে খুব মাছ ধরতে পছন্দ করতাম, বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করতাম। তো গ্রামের বাড়িতে যখন আমি যেতাম তখন বড়শি দিয়ে মাছ টাছ ধরতাম। ওদের আবার ঢেকি ছিল, ঢেকিতে করতে পারতাম না, কিন্তু চেষ্টা করতাম যে ঢেকিতে ইয়ে করি। হ্যাঁ, ধান বানতো না, কিন্তু ডাল টাল ইয়ে করতো, শিমের বিচি টিচি এগুলো আমার শাশুড়ি গুঁড়া করতো, চালের গুঁড়া। আবার খুব সুন্দর পিঠা বানাতে পারতো আমার শাশুড়ি। খুব একটা জিনিস আমার ভালো লাগতো সবসময়, আসলে আমি শ্রদ্ধা করি এখনো। তো ওদের বাড়িটা ছিল প্রথমে ঢুকতে একটা পুকুর, খুবই সুন্দর পুকুরটা। তো এরপর আমার বাড়িতে ভিতরে ঢুকতাম, ভিতরে আবার আরেকটা পুকুর ছিল, পুকুরের পাড়ে ছিল জবা ফুল গাছ। তো এরকম জবা ফুল এরকম ফুটে ফুটে এরকম পাড়ের দিকে পানির দিকে ঝুঁকে থাকতো, বুঝছেন। তারপর ঘাটে বসলে পাড়ের পরই ধান ক্ষেত, পাতাটাতে খেলাধুলা করতো, আবার ফিঙ্গে পাখি উঠতো, ইয়ে করতো। আবার দূরে আবার আরেকটা বাড়ি, সেটারও আবার গাছপালা, মানে খুবই সুন্দর নীল আকাশ। মানে আমি ঘাটে গেলে আমার দেরি হয়ে যেত। হ্যাঁ, তাদের যে প্রথমে ঢুকার সময় যে পুকুরটা, এই পুকুরটাতে পানি কম থাকতো, যেমন তখন এটার পাড়ে ছিল আবার সেরকমই আবার ধান ক্ষেত, ওরকমই খুব সুন্দর দৃশ্য। তো এটার আবার পাড়ে তাল গাছ ছিল কতগুলা, আর ওদিকে সবুজ পাড়, পানি কম থাকাতে হেঁটে হেঁটে তাল গাছের গোড়ায় নিচে চলে যেতাম। বাবুই পাখির বাসা তো আমরা কখনোই দেখি নাই, তখন বাবুই পাখির বাসা সে তাল গাছে, তখন ওই দাঁড়া দাঁড়া সেটা দেখতাম। আবার এটা পাড়ে ছিল শিমুল গাছ, সে পানিতে পড়ে আছে, সবুজ ঘাসের উপর পড়ে আছে, মানে খুবই সুন্দর। আমি ঘাটে গোসল করতে গেলেই আমার এগুলা দেখতে। একবারে শহর থেকে গ্রামীণ পরিবেশে গিয়ে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল না আপনার? না না, আমার ভালো, যেহেতু আমি বললাম যে প্রকৃতি আমার ভালো লাগতো। একটু কষ্ট হতো যে গ্রামের যে পরিবেশ, একটু কষ্ট হতো, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। তবে গোসল করতে গেলে একটু দেরি হতো আমার, তো আমার শাশুড়ি বলতো যে এত দেরি হয়ে গেছে সে, তো আমি কিছু বলতাম না। তো এইভাবে আমার যে গ্রামের যে শ্বশুর বাড়ি, তবে একটা জিনিস যেটা ওনারা খুব ভদ্র ছিলেন, আমাকে কখনো কাজের কথা বলতো না। আচ্ছা, গ্রামের বাড়িতে একটা কথা বলি আমি, ওনারা মাটির পাতিলে ভাত খেত। তো আমরা তো জীবনে মাটির পাতিল দেখি না, এবং মাটির পাতিলের ভাত রান্না করাটাও কোনদিন চিন্তাও করতে পারি না। তো তখন মাটির পাতিলে আমার শাশুড়ি দেখতাম 6টা পাতিল ছিল মাটির, ধুয়ে শুকায় রেখে দিত। তো ভিজা পাতিলে রান্না করা যেত না, ওই শুকনা পাতিলে রান্না করতে হতো আর কি। তো তখন আমি প্রথম মার গালতে যাই, মার গালতে গিয়ে তো ভাত সহ ভেঙে পড়ে গেছে চাল। বকাঝকা খাননি? না, বকাঝকা খাইনি, বকাঝকা দেয়নি, জানে তো শহরের মেয়ে। হ্যাঁ। আপনার জামাই তখন কোথায় থাকতো? শহরে থাকতো? হ্যাঁ, তখন শহরে। আমরা 2 মাস 1 মাসের জন্য দেশে যেতাম, এবং ঈদ গুলা ওখানে গিয়ে করতাম, শ্বশুর শাশুড়ি ওনাদের সাথে করতাম। আরেকটা কথা, মাটির পাতলে একটা ভাতের কথা না বললি না, আমি দেখতাম যে আমরা 12টার সময় রান্না করতাম ভাতটা, সেই ভাতটা আমরা রাতে যখন খেতাম, সিলভারের পাতিলে যে ভাত রান্না করি, সেটাই ভাতটা একটু রাতের দিকে বা কয়েক ঘন্টা পরে কেমন জানি হয়ে যায়, মানে পানি তো বের হওয়া দূরে থাক, মানে ভাতটা একদম মনে হয় না এখন গরম রান্না করে আনছে। আচ্ছা, এত সুন্দর থাকতো ভাত। এবং ওনারা অনেক বছর হায়াত পেয়েছে, এবং ঘানি থেকে সরষের তেল ভাঙা এনে সেটা দিয়ে রান্না করতো আমার শাশুড়ি। ওনাদের অনেক জমি টমি ছিল। তো আমার রান্না আমার শ্বশুর খুব পছন্দ করতো, আমার শাশুড়ি পছন্দ করতো, আমাকে জিজ্ঞেস করতো যে বাজারে কি আনবো এসে। তো ওনাদেরও আন্তর্যত্ন অনেক পেয়েছি, শ্বশুর শাশুড়ির অনেক আন্তর্যত্ন পেয়েছি। তবে আমার হাজবেন্ডটা ছিল একটু অন্যরকম, যে একটু ও ছোট ছেলে ছিল, ওদের জমি জমা কোনটা বা কি ওইগুলো জানতো না, মানে একটু ছোট ছেলে হিসেবে যা হয় আর কি, উড়নচণ্ডী টাইপের ছিল। হ্যাঁ, ওই মা বাবারও বেশি একটা খবর নিত না, এই টাইপের ছিল আর কি। তো সংসারে সবাই বলতো যে এত ফুটফুটে 2টা বাচ্চা, তারপর বউটা এত সুন্দর। মানে ততদিন আপনাদের 2টো বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ। বিয়ের কত বছর পরে ফার্স্ট বেবিটা? 1 বছর পর। আচ্ছা, সেকেন্ড বেবিটা কত বছর পরে হয়? ওটা আবার 4 বছর পর। 4 বছর পরে হয়, ঠিক আছে। তো তখন আপনার 4-5 বছর হয়ে গেছে সংসার জীবনে। আচ্ছা, গ্রামেই তখন আপনি? না, তখন শহরে চলে এসেছেন? শহরেই থাকি আমি। ওই গ্রামে যাই মাঝে মাঝে। তারপর যখন বাচ্চারা যখন লেখাপড়া শুরু করে দিল, তখন তার যেতে পারি না, তখন ঈদে যেতাম আর কি, ঈদে গিয়ে ঈদ করতাম। বিয়েটা তো মেনে নিলাম যে বাবা মা দিয়েছে, আমার তো কোনো ইচ্ছা ছিল না বা ইয়ে ছিল না, তখন বাচ্চাদের কথা চিন্তা করে এই সংসারটা করে গিয়েছে আর কি। তো অনেক কিছু তার ইয়ে ছিল, যেমন বাচ্চাগুলা কিভাবে পড়াশোনা করে, কি করে না করে, পড়াশোনার প্রতি কোনো মনোযোগী ছিল না। তবে আমি খুব কান্নাকাটি করতাম মাঝে মাঝে, অনেক সময় কষ্ট লাগতো যে এরকম। তো আমার বাবা খুব বুঝাতো আমাকে।
যে কোনো ইয়ে নাই, তা আমরা তো আছি। আমার বাবার বাসার কাছেই ছিল, আমি আলাদা ভাড়া করে থাকতাম, আমার বাবা বাড়ি ছিল 5 তলা। তো আমার মা পছন্দ করে নাই, যেহেতু আমাকে কখনো বাড়িতে জায়গা দেয়নি। বাড়িতে জায়গা থাকেনি মানে? দেয়নি, ভাড়া থাকতে দেয়নি, বলছে ওই হাজবেন্ড যেদিন ছাড়বি সেদিন আমার বাড়িতে জায়গা পাবে। মানে আপনার হাজবেন্ডকে একেবারেই পছন্দ করতো না? একেবারেই পছন্দ করতো না। এই শুধু একটা কথা নিয়ে? একটা কথা নিয়ে। কিন্তু এই বিষয়গুলো মিনিমাইজ করে ফেলা দরকার, যেহেতু আপনি সংসার করছেন, সুতরাং এগুলো মিনিমাইজ। আমার মা মেনে নিতে পারেনি কখনো আর কি। তো আমি অনেক সময় কান্নাকাটি করতাম, তো আমার বাবা বুঝতো। আমার বাবার ব্যবহার আসলে এত ভালো ছিল যে আমার বাবা কখনোই আমি খারাপ পাইনি, একটা সান্ত্বনা পেতাম, কিন্তু মায়ের ব্যবহারে কখনোই সান্ত্বনা পেতাম না। আমাদের 5 তলা বাড়ি ছিল, কিন্তু আমার মা বলছে যেদিন তুমি এই হাজবেন্ড ছাড়বা সেদিন তুমি এই বাড়িতে জায়গা পাবা। যেহেতু বাচ্চাগুলো আছে, এগুলা তো মানবিক ভাবে আমাকে এটা মেনে নিতে হচ্ছে। এখন হাজবেন্ড যাই করুক, মা যাই করুক, কিন্তু বাচ্চাগুলোর তো কোনো দোষ নাই। মা হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। এভাবে করেই আমি চলে যাচ্ছিলাম আর কি। তো এর মধ্যেই তো মাঝে মাঝে ও আবার গায়েব হয়ে যেত, আমার হাজবেন্ড। আচ্ছা, কোথায় যেত? ও চাকরি করে ট্রান্সফার হতো, ট্রান্সফার হয়ে ওখানে চলে গিয়ে ওখানে থেকে যেত, যে আমাকে একটু জানাবে বা আমি এখানে আসছি বা একটা এরকম আছে, এরকম করতো না। সংসার চলতো কিভাবে? পয়সা করে দিত? হ্যাঁ, পয়সা করে দিত, কিন্তু অনেক সময় পয়সা করি, অনেক সময় ই করতো না। তখন আমার বুটিক ছিল। হ্যাঁ, আমি বুটিক চালাতাম। হ্যাঁ, আমি বুটিক চালাতাম। আমার বাবার গ্যারেজে একটা বুটিক করেছিলাম, সেই বুটিকটা চালাতাম। আরেকটা ছিল মুন আর্ট স্কুল ছিল আমার, নিজের স্কুল ছিল, মুন আর্ট স্কুল, বুটিক, প্লাস আবার আরেকটা ওই যে পটারিতে যে কালার করা, প্রিন্ট করা, এটা আমি করতাম এবং বিভিন্ন জায়গায় মেলাতে আমি দিয়েছি। ওকে। আর নিজে সংসার চালাতেন আর কি? হ্যাঁ, নিজের পয়সা দিয়ে মোটামুটি দাঁড়িয়ে যাওয়া। ও যেটা দিত ওটা দিয়ে প্লাস আমারটা দিয়ে চলে যেত। আচ্ছা। আবার আমার বোনগুলো ছিল বাহিরে, ওরা মাঝে মাঝে হেল্প করতো। হ্যাঁ, কাপড় চোপড়, কসমেটিক্স এগুলো কখনো কিনতে হয়নি, এবং বাচ্চাদের খরচও দিত অনেক সময়। ও যা পড়তো আমি প্রেশার দিতাম না ওকে, কেননা দিয়ে তো লাভ নেই। ওকে। নিজে থেকে ইচ্ছা না হয় তাহলে আপনি কি আরেকজনকে জোর করে করাতে পারবেন? রাইট। যে সন্তান বাবা মার প্রতি দেখাশোনা কম করে, বাবা মার খবর কম নেয়, তো সেখানে আমি তো বলে কিছু করবো? যদি দেখতাম যে না বাবা মা টেক কেয়ার করছে বা আমার খবর নিচ্ছে, সেখানে আমার দুঃখের ব্যাপার ছিল যে বাচ্চাগুলো দেখে না এসে। তো আমার বাবা মা ভাই বোনের সহযোগিতা আমি, এবং স্কুল, গান শিখাতাম বাচ্চাদেরকে আমি। ওকে। তো এইগুলো নিয়ে কোন রকম, এবং পটারির কাজ করতাম এবং বিভিন্ন জায়গায় মেলা করতাম। এইভাবে আমার সময় কেটে যাচ্ছিল এবং বাচ্চাগুলো। এর মাঝখানে তো আমিনুল ইসলামের সঙ্গে একবারে যোগাযোগ অফ? না, ওকে তো আমি ওই যে হারিয়েছি, আর তো খুঁজে পাই না, তো খুঁজতেছি ওকে। রাজশাহী যদি কাউকে পাই তখন তার কাছে দৌড়ায় যাই। বিভিন্ন জায়গায়, যেমন যত জায়গায় গিয়েছি তত জায়গায় আমি নেম প্লেট দেখতাম ডক্টরদের। মানে ডাক্তারের নেম প্লেট দেখতেন যে ওই নামে কোন ডাক্তার আছে? হ্যাঁ, ওই নামে কোন ডাক্তার আছে কিনা। ওই নামে যদি ডাক্তার পেতাম তারপরে আমি পেশেন্ট হয়ে ওনার কাছে যেতাম। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, পেশেন্ট হয়ে ওনার কাছে যেতাম যে ও কিনা। মানে গিয়ে কি বলতেন ডাক্তারের কাছে? কি বলতেন? পেশেন্ট হতে গিয়েছেন? হ্যাঁ, আমার মাথা ব্যথা বা আমার পেট ব্যথা করছে, এরকম ওষুধ লিখে দিত। আপনি ওষুধ খেতেন না? না, ওষুধ তো খেতাম না, আমি তো গিয়েছি ডাক্তার দেখতে যে ও। এরকম কতজন ডাক্তারের কাছে গিয়েছেন? এরকম অনেক, যে যত জায়গায়, যত হসপিটাল, যে অসুস্থ তার সাথে আমি যেতাম, যাবই। মাই গুডনেস। হ্যাঁ, যাবই, এটা আমার একটা ছিল। এই করতে করতে আমি যে কত মানুষের সেবা করেছি আপনি চিন্তা করতে পারবেন। সেবা করেছেন বলতে? সেবা করেছি যেমন আমার আত্মীয় স্বজন, বাবা মা, শ্বশুর বাড়ির লোকজন, যত মানুষ যত ডক্টর কাছে যেত আমি নিয়ে যেতাম। আমার বাসায় আসতো সবাই আমার, মানে আমার বাসার একটা হসপিটালের মতো ছিল। আমার সবাই আমাকে পছন্দ করতো। উদ্দেশ্য ছিল যেভাবেই হোক না কেন এভাবে করতে থাকলে আমি উদ্দেশ্য ওইটা না, যেমন আমি করতাম এটা আমার আন্তরিক ভাবে। যেমন আমি একটা জিনিস পছন্দ করি, মেহমান পছন্দ করি, এবং মেহমানকে মানে খাওয়াতে পছন্দ করি। মেহমানের আদর যত্ন করা, খাওয়ানোর জন্য কোনো অযত্ন না হয় আমার। হ্যাঁ, এটা আমি করতাম। এটা আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ বলবো। যেমন বাবা মা, ভাই বোন, মানে শ্বশুর শাশুড়ি, গ্রামের গুলো আমি কোনোদিন অশ্রদ্ধা করিনি এবং ওনাদেরকে খুব যত্ন করে আমি। আমাদের ধর্মে একটা কথা আছে, 4টা জিনিস আল্লাহর খুব প্রিয় এবং আল্লাহ যাতে এটা আশীর্বাদ স্বরূপ আমাদেরকে দেন। 1 নম্বর হচ্ছে কন্যা সন্তান, 2 নম্বর হচ্ছে বৃষ্টি, 3 নম্বর হচ্ছে মেহমান, এবং 4 নম্বর হচ্ছে অসুখ বিসুখ। এটা আমি ঠিক জানি না, আমি কোট করতে পারছি না, ধর্ম সম্পর্কে আমার অতটা জ্ঞান নাই, কিন্তু এটা আল্লাহ আমাদেরকে ভালোবেসে দেন। অদ্ভুত বিষয় হচ্ছে 4টা জিনিসই কেন জানি আমরা খুব অপছন্দ করি, সবাই করি না। বৃষ্টি আসলে আমরা খুব হয়ে যাই, কারো কারো কাছে এটা একটা বিলাসিতার জায়গা থেকে, কিন্তু বৃষ্টি আসলে অনেকে বিমুখ হই বেশি বেশি বৃষ্টি হলে। কন্যা সন্তান দেখে অনেকে আনহ্যাপি হই, মেহমান দেখলে অনেকে আনহ্যাপি হই, আর অসুখ বিসুখ তো বলার অপেক্ষায় রাখে না। কিন্তু এই 4টা জিনিস আল্লাহর খুব প্রিয়। যাই হোক, আমরা একটা কাজ করি, ছোট্ট একটা বিরতি নেব। বিরতি নেওয়ার পর আমরা আবারও ফিরছি আপনার কাছে। শোনা তো যেটা আপনি বলছিলেন যে ডাক্তার খুঁজে বেড়াতেন বিভিন্ন জায়গাতে, মানে ওনার নামের সাথে মিল পেলে আপনি সেখানে গিয়ে দেখতেন। যাই হোক, তারপর কি হলো? তারপর এর মধ্যে খুঁজতে খুঁজতে একসময় আমার মেয়েগুলা বড় হয়ে গেল,
খোঁজা চলছে তারপর? হ্যাঁ, খোঁজা তো চলছে, খোঁজার কোনো বিরতি নেই। তো এর মধ্যে মেয়েরা বড় হয়ে গেলে, তখন ইন্টারমিডিয়েট পাশ করেছে আমার মেয়েটা, আদমজি থেকে পাশ করেছে। তারপর ওর একটা সম্বন্ধ আসলো, দেখলাম ছেলে খুবই ভালো, এমবিএ করা এবং খুবই প্রতিষ্ঠিত, এরা অনেক ধনী। আমার মেয়েটার সম্বন্ধ আসছে, ওর যে টিচার ছিল, টিচারের ফ্রেন্ড, মেয়ের হাজবেন্ড হলো টিচারের ফ্রেন্ড। মেয়েটা বিয়ে দিয়ে দিলেন? হ্যাঁ, তারপর মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। তারপরে বড় মেয়েটা বিয়ে হয়ে গেল। এর 2-3 মাস পরে আবার ছোট মেয়েটারও বিয়ে হয়ে গেল। আচ্ছা, ছোট মেয়েটারও বিয়ে হয়ে গেল। হ্যাঁ, এর মধ্যে তো মেয়ের শ্বশুর বাড়িতে যাই আসি। তো একদিন ভাবলাম যে মেয়েটারও বিয়ে হয়েছে রাজশাহী। ও ওকে, তো যাক, ভালো জায়গায় বিয়ে হয়েছে। তখন একদিন আমি চিন্তা করলাম যে সময় তো অনেক কেটে গেল, এবার নিজে বের হই, মানুষকে তো অনেকই দেখলাম, নিজে খুঁজবো এবার। তারপরে এবার গেলাম মেডিকেলে গিয়ে, আউটডোরে। কোন মেডিকেলে? রাজশাহী মেডিকেল। রাজশাহী মেডিকেলে, ওকে। ওখানে গিয়ে আমি ভাবলাম যে এত বছরে হয়তো সে বুড়া হয়ে গেছে। হ্যাঁ, কত বছর পরে? এটা 30 বছর পর। 30 বছর পরে? 30 বছর পরে। মানে একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, 30 বছর আগের ঘটনা। আমরা সাধারণত 3 বছর হলেই মাথায় থাকে না, উনি 30 বছর ধরে ওনার প্রিয় মানুষটাকে বুকের মধ্যে লালন করেছেন এবং তাকে তিনি বিভিন্নভাবে খুঁজে বেড়াচ্ছেন। ইতিমধ্যে প্রথম দেখা হয়, সেই সময় তিনি কিশোরী ছিলেন, এরপরে তার 2টো বাচ্চা হয়েছে, সংসার হয়েছে, সেই 2টো বাচ্চার বিয়ে হয়ে গেছে, নাতি নাতনির মুখ দেখা মতো অবস্থায়, তখনও তিনি খুঁজে বেড়াচ্ছেন। আপনারা নিশ্চয়ই পড়েছেন, আমি একটা বইয়ের কোট করতে চাই, আমি জানি না 30 বছর পর তার অবস্থা কি দাঁড়িয়েছে, কিন্তু এই বইয়ের মধ্যে যেটা আছে, মৈত্রেয় দেবী রবীন্দ্রনাথের খুব কাছের এবং প্রিয় মানুষ ছিলেন। মৈত্রেয় দেবীর যদি নহন্যতে বইটা পড়েন, কিংবা মৈত্রেয় দেবীর বইটি আসলে যে কারণে লেখা হয়েছিল, মির্জা ইলিয়াদের লানুই বেঙ্গলি বা বাংলার রাত, যেটার অনুবাদ করা হয়েছে, তো এই বই দুটো আপনারা অবশ্যই পড়বেন। পড়লে আজকের এই গল্পটা কতটা সেন্সিটিভ আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। যাই হোক, যে গল্পে আপনি ছিলেন, নিজে গেলেন রাজশাহী মেডিকেল কলেজে। চিন্তা করলাম যে অনেক ডক্টরই তো আছেন, দেখি যিনি একজন বয়স্ক, ওনার কাছে যাব। বয়স্ক যিনি, উনি চিনতে পারবেন, এখনকার ছেলেরা হয়তো চিনতে নাও পারেন। তো আমি আউটডোরে গেলাম, একজন বুড়ো করে একজন ডক্টর। তো ওনার কাছে গিয়ে বললাম যে আমার একজন কাজিন এরকম এই নামের, আমিনুল ইসলাম, তো আপনি কি চিনেন কিনা। তো উনি একটা ওখানেই শহরেই অনেক দূরে আর একটা হসপিটাল আছে, ওখানে বললো যে এখানে একজন ডক্টর আছেন এরকম এই নামের। হ্যাঁ, এই নামের। আচ্ছা, তারপর আমি ওখানে গেলাম। তখন আমি হসপিটালে গেলাম, প্রথমে যে ঢুকলাম, ঢোকার পরে আমি দেখলাম যে ওনার সে আমিনুল ইসলামের নাম মার্বেল পাথরে লেখা। মার্বেল পাথরে হাসপাতালের সামনে লেখা? হ্যাঁ, তো লেখা। আমি লেখাটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি চিন্তা করলাম যে এত বছর পর, এত খোঁজাখুঁজির পরে এই নামটা আজকে চোখের সামনে দেখছি। সেই ওনার নামটা খোদাই করার পেছনে মানে কারণটা কি? হাসপাতালটা ওনার? উনি নিজে একটা হাসপাতাল দিয়েছেন? হাসপাতাল দিয়েছেন। ওকে, ভেরি গুড। তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে। তারপর রিসেপশনে গেলাম, রিসেপশনে গিয়ে তোনার একটা কার্ড নিলাম আমি ওখান থেকে, ফোন করি ওখানে স্ট্যান্ড বাই। হ্যাঁ, ওখানে একটু সরে এসে দাঁড়িয়ে ওনাকে ফোন দেই। ওকে, তো আমি আপনাকে চেম্বারে আগামীকাল বসবেন? বলছে হ্যাঁ, আমি চেম্বারে বসবো। আমি বললাম যে আমি একজন পেশেন্ট, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। তো আমি বললাম যে আমার নাম বললাম যে শ্যামা। তো নাম বলার পরে আমি বললাম যে আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলে কি চেনার চেষ্টা করছি। আমাকে চিনেছে, নাম বলার পরে চিনে গেছে। তো আমাকে সময় দিল যে আপনি আগামীকাল 9টার দিকে আসেন। 9টার দিকে আমি হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে তো দেখলাম ওকে। আমার কাছে ওকে দেখে মনে হয় যেন কত বছর পর আমি ওকে দেখলাম। তখন ও আমাকে নিয়ে চেম্বার খুললো। আমি আগে চলে গেছে, আমি গিয়ে বসে আছি। তো দেখি যে চেম্বার বন্ধ। একটু পরে ও আসলো, এসে চেম্বার খুলে আমাকে ডাকলো ভিতরে। আমি গেলাম ভিতরে, টেবিলের সামনে বসে আছে ও আমার সামনে। কথা টুকটাক বলছে এবং বলছে যে এখন তো আমাদের চাকরি, তারপর ঝামেলা, নিজের কথাই বলছে। তো আমি আর কিছু বলি না, আমি নিচের দিকে তাকিয়েছিলাম। তো মাঝে মাঝে আবার ওর দিকে আর চোখে তাকাই। দেখলাম যে একটা জায়নামাজ আছে পাশে। এরপরে ওখানে দেখলাম যে কথাটা বললো যে উনি বাইরে বের হয়ে যাবে। সেদিনকার জন্য রুগী দেখা বন্ধ করে দিল এবং আমাকে নিয়ে বের হলো যে কোথায় জায়গায় বসবে, কথা বলবে। তো এরকম এক জায়গায় আমাকে নিয়ে গেল, এখানে একটা পার্কের মতো, সেখানে একটা বেঞ্চিতে আমরা বসলাম। বসে একটু দূরত্ব নিয়ে বসলাম। ও নিজের থেকে বলতে লাগলো যে আমি তো জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, আমার আর এই পৃথিবীতে আর কোনো চাওয়া নেই, আমার সব কাজ শেষ, আমার শুধু এখন আমি কিভাবে পরকালে চলে যাব সেটা চিন্তা করি। আমি শুনে আমার কাছে খারাপই লাগলো। তো ওকে দেখে আমার কাছে তখন মনে হয়েছে যে ওর যে একটা ভিতরে কষ্ট, মানে কথায় আমি বুঝতে পারলাম যে ভিতরে অনেক কষ্ট। কিন্তু আপনাকে জিজ্ঞেস করলো না, বা আপনি ওই যে 30 বছর ধরে যে মানুষটাকে উত্তর দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছেন যে আসলে কেন কি হয়েছিল, সেদিন কোনো কথা সেদিন কোনো কথাই না। সেদিন শুধু সে একটা গান শুনেছে আমার,
গান শুনেছে? আপনি গান গাইয়ে শুনেছেন পার্কে? পার্কে না, গাড়িতে। গাড়িতে? যখন সে আমাকে নিয়ে বের হলো হসপিটাল থেকে, তখন আমাকে বললো যে আমাকে একটা গান শোনাও। তখন আমি একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, আমরা একটু শুনতে পারি আপনার কাছ থেকে? এখন একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ও গো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আঁখিতে রেখো, ও গো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একে সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। তারপর সেদিন তো গান শোনালাম এবং সে আমাকে বললো যে তুমি কখন কোন জায়গায় আমাকে গানটা শুনিয়েছো, আমার সেই জায়গাটা মনে আছে এখনো, কোন রাস্তার কোথায়, ও তো ড্রাইভ করে যাচ্ছে, কোথায় আমি গানটা গিয়েছি, ওই জায়গাটা আমার এখনো মনে আছে। ভেরি ইন্টারেস্টিং এন্ড দিস ইজ ট্রু। গানের সাথে স্মেলের সাথে মানুষের এই জিনিসগুলো মেমোরি হয়ে থাকে। আপনি যদি খুব প্রিয় কোনো মানুষের সান্নিধ্যে থাকেন, তখন ওই মানুষটার সাথে আপনার কথোপকথনের সময় যে মেমোরিটা তৈরি হয়, সেটার মধ্যে আমাদের শরীরের যে স্মেল, যে নার্ভটা থাকে, যে স্মেলটা পায়, এবং ইফ ইট ইজ গুড স্মেল, তাহলে পরবর্তীতে আফটার লং লং টাইম আপনি যদি ওই স্মেলটা পান, মুহূর্তের মধ্যে আপনার ব্রেন ঠিক আগের ওই সময়টার কথা মনে করিয়ে দেবে। এবং এটা শুধু স্মেলের জন্য না, এটা গানের ক্ষেত্রে হয়। কোন একটা গান যদি বিশেষ সময়ে আপনার ব্যক্তিগত জীবনে আসে, যেটা আপনাকে খুব গুড মেমোরি দিবে, ওই গানটা যদি আপনি পরবর্তীতে 8, 10, 20, 15, 35 বছর পরেও শোনেন, আপনাকে মুহূর্তের মধ্যে ওই সময় নিয়ে যাবে। এবং এটা প্রত্যেকের জীবনেই হয়। হ্যাঁ, গান এত শক্তিশালী, সুর এত শক্তিশালী, এবং একই সাথে স্মেলও এত শক্তিশালী। তারপরে সেদিন তো গান গাইলাম প্রথম দিন, তো মাঝে মাঝে দেখা হতো আর কি, খুবই কম, কেমন আছেন বা এরকম। তো আমি চলে আসি আমার দেশে, আমি যেখানে থাকি ওখানে চলে আসি, তারপর আবার যাই মেয়ের বাসায় গেলে তখন ওর সাথে আবার দেখা করি। তো এক সময় সে আমাকে যে বললো যে আমি এক জায়গায় তোমাকে বেড়াতে নিয়ে যাবো। আমি বলছি ঠিক আছে, ওকে ঠিক আছে, কোথায় নিয়ে যাবে চলো। হ্যাঁ, তো আমাকে একটা রিসোর্টে নিয়ে গেল, খুবই সুন্দর পরিবেশ ওখানে। রিসোর্টে রুমে ঢুকলাম, ঢুকে ও ঢুকলো, ও বিছানায় বসলো, বিছানা পায়ের কাছে চেয়ার ছিল কয়টা, আমি চেয়ারের উপরে বসলাম। আমি মাথায় আমার ড্রেস পরা ছিল এরকম সবুজ জামা, লাল ওড়না, লাল পায়জামা, আর নাগরা পরা ছিল, আর চুলগুলা ছাড়া ছিল, আমার চুল ছিল খুব লম্বা লম্বা। ওড়নাটা টেনে মাথায় ঘুমটা টেনে নিলাম, ঘুমটা টেনে আমি বসে রইলাম যে নিচের দিকে তাকিয়ে আছি। এখন ও কোনো কথা বলে না, আমিও কথা বলি না। ও আমাকে অনেকক্ষণ পরে বলে কি, এই যে তুমি আজকে যে সুযোগ পেলে, এটা আর কোনোদিন ফিরে আসবে না, আমাকে বলতেছ। আমি কিছু বলি না, আমি নিচের দিকে তাকিয়ে আছি। তো আমাকে বললো যে এই যে তোমার আজকে যে একটা সুযোগ পেয়েছো, এই সুযোগটা জীবনে হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। তখন আমি ভাবলাম যে আমি তো তাকে একবার দেখেছিলাম, দেখার পরে আমি তাকে হারিয়ে ফেলেছিলাম। 30 বছর লাগছে আমাকে খুঁজতে ওকে, চোখের পানিতে। তারপর আমি উঠে টেলিভিশনটা অন করলো, তখন আমি দাঁড়ালাম, দাঁড়ায় আমি পিছন থেকে ওকে বললাম যে আমি তোমাকে একটু ধরি। বলছে হ্যাঁ ধরো। সুইট মোমেন্ট। ওকে। তারপরে আমি তাকে পিছন থেকে জড়ায় ধরি। আমি আমাদের অতটুকুই ছিল, জড়ায় ধরি। তারপরে আমরা কিছুক্ষণ থাকি ওখানে, দুপুরে খেয়ে দিয়ে আমরা চলে আসি আবার। হ্যাঁ, চলে আসি। তারপরে এইভাবে যখন আবার ওর ওখানে যেতাম, তো যাওয়ার পরে হয়তো দেখা সাক্ষাৎ হতো, ওরকম আর ওখানে আর যাওয়া হতো না রিসোর্ট বা ইয়েতে। বলে যে কেউ যদি দেখে বলে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে এসে। তো আমিও ওইভাবেই চলতাম, সবসময় বলতাম যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আসলে। কেননা 30 বছর আমি একটা সংসার করেছি, কিন্তু সেই সংসার, সন্তান, স্বামী, আমার বাবা মা, ভাই বোন, এই যে জগৎ, আমার এই জগৎ তোমাকে ভুলিয়ে রাখতে পারে না আমাকে। আমি 30 বছর ধরে তোমাকে খুঁজে বেরিয়েছি, এবং আজ তোমার কাছে আমি একটা অনুরোধ রাখবো যে আমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং একজন শিল্পী মানুষ, আমি কিন্তু ওইটা মেনটেন করে চলে যে আমি মরে যাব, কিন্তু আমার যে পরকালের যে একটা জীবন আছে, ওখানে আমি কি জবাব দিব? তোমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু তোমার ভালোবাসার জন্য আমি পরকাল হারাতে পারবো না। তোমার যদি সম্ভব হয় যে তুমি যদি মনে করো যে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি আমার পক্ষ থেকে। আপনি প্রস্তাব দিলেন? হ্যাঁ, আমি প্রস্তাব দিলাম। তখন বলতেছে যে এখন আমার ছেলে মেয়ে আছে, বউ আছে, সংসার আছে, তো অনেক টাফ ব্যাপার,
তেমন তুমি পৃথিবীর একটা কোণে তুমি আমাকে ফেলে রাখো, তোমার কোনো ধন সম্পদ, আমি যে 30 বছর পর তোমার কাছে ফিরে এসেছি, তুমি বেঁচে আছো কি, তোমার কি পজিশন, তোমার কি অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলো আমি কিছু চিন্তা করি নাই। আমি সুন্দর চিন্তা করেছি যে একটা মানুষ আমাকে ভালোবেসেছে এবং ভালোবেসে সে আমার কাছে এসে সে কষ্ট পেয়ে ফিরে গেছে, শুধু এটাই আমাকে কষ্ট দিত। এই কষ্টটা আমি কোনোদিন ভুলতে পারি নাই। আবার মাঝখানে একটু বলি, ওর সাথে যখন আমার দেখা হয় প্রথম 30 বছর পরে, তখন ও বলেছিল যে তুমি যখন চিঠি দিয়েছো, আমি তখন তো আমার সব কাহিনী বললাম। ওর একটা তখন ভাবছিল কি, আমি তাকে দেখা হওয়ার পরেও সে একটা আর ভাবছিল আমার সাথে, একটা মনে কষ্ট ছিল। বলি কি, আমার হার্ট নাই এবং হার্ট ডিজিজ হলে আমি কোনোদিন চিকিৎসা করাবো না। মানে একটা ক্ষোভ ছিল আমার প্রতি। তখন আমি সব কাহিনীটা বললাম ওকে, যে আসলে ঘটনা এটা হয়েছে। তখন আমি বলার পরে তখন তো বললাম আমাকে যে তুমি চলে আসলে আমি তোমাকে বিয়ে করে ফেলতাম। আমি বললাম যে তখন সেরকম সাহসও ছিল না, সেরকম বুদ্ধিও মাথায় আসেনি। তো এর মধ্যে তো বললাম যে তুমি আমাকে বিয়ে করে পৃথিবীর একটা প্রান্তে ফেলে রাখো, আমার কোনো অসুবিধা নাই। মানে মানে ওকে দেখলে আমার 2 চোখের পানি ধরে রাখতে পারতাম না, পুরো দুনিয়াটাই উলটপালট হয়ে যেত। তারপরে ও চিন্তা করছে না, যদি জীবনে যদি বিয়ে করি তাহলে তোমাকে করব, যদি আরেকটা বিয়ে করি। তখন আমার হাজবেন্ড তো ছিল, তো আমার মেয়েদের বিয়ের পরে আর আমার সাথে খুব একটা যোগাযোগ ছিল না, যোগাযোগই করতাম। হ্যাঁ, যোগাযোগই সে করতো। তার মানে আপনার জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল এবং আমার বাসা, আমি কয়েক বছর বাসা ভাড়া দিয়েছি, খালি বাসা। দেখা গেছে যে বাসায় আমি তো মার বাসায় থাকতাম, যেহেতু খালি বাসা থেকে তো লাভ নাই। তো আমার বাবা খুব অসুস্থ ছিলেন, আমি আমার বাবা মার টেক কেয়ার করতাম। তখন আমি আমার বাবা মার বাসায় থাকতাম। ও যখন আসতো আমাকে ফোন দিত, তখন আমি বাসায় যেতাম। তো এরকম আমি 2 দিন দেখি যে তালা খোলা। তা আমার তখন কষ্ট লাগতো যে ও আসছে বাসায়, অথচ আমাকে বলে নাই যে আমি আসছি বা তুমি আসো। এরপরে আমার ভাই বোনও বললো, বাবা মা বললো যে এত টাকা বাসা ভাড়া রেখে কোনো লাভ নাই, যেহেতু কেউই থাকো না। তারপরে আমি বাসা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে পরে বাবার বাসায় থাকতে লাগলাম। মেয়েদের বিয়ে হয়ে গেছে, আমি তো একা মানুষ, আমার তার কোনো ঝামেলা নাই। তবে মেয়েদের বাসাও থাকতাম, খুব কম 2-4 দিন থেকে চলে আসতাম। আর বাবার বাসায় বাবা খুবই অসুস্থ ছিলেন, উনি হার্টের পেশেন্ট ছিলেন এবং বাইপাস করেছে 2 বার, একবার আমেরিকায় একবার বাংলাদেশে। তো ওনাদের টেক কেয়ার করে আমার সময় কেটে যেত। তো এর মধ্যে আমি তো ওকে বললাম যে দেখো, আমি অপরাধ করতে পারবো না, যেহেতু আমি সারা জীবন আমি নিজেকে আমি সেভাবে করে গুছিয়ে রেখেছি যে আজ আমি শেষ বয়সে এসে আপনি যেটা বিলিভ করতেন আপনার এথিক্যাল জায়গা থেকে, যেভাবেই হোক না কেন ধর্মের ব্যাপারগুলো, ধর্মের ব্যাপারটা আমার সবসময় জীবনযাপন করা, ঠিক আছে। তো আপনি মনে করছিলেন যে তার সঙ্গে মিশতে গেলে আপনার এই রক্ষণশীলতার জায়গায় অনেকবার একটা পাপ চলে আসতে পারে, তাই তো? তো সেটার জন্য আপনি তার কাছে স্ত্রীর অধিকার চাইলেন। আচ্ছা, তো সেটা যেটা বলছিল যে না, আমি যদি সেকেন্ড টাইম কোনো বিয়ে করি তাহলে আমি তোমাকে নিয়ে ভাববো। ওকে, তোমাকেই করবো। তারপর ওর যেহেতু আমার সাথে যোগাযোগ ছেড়ে দিয়েছে, তখন আমার তো প্রায় একরকম ডিভোর্সের মতোই। তো ও বললো যে ঠিক আছে, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার দায়িত্ব নিব। তোমার হাজবেন্ডকে যেদিন ডিভোর্স দেবে, যেদিন কাগজ দেখাবে, তারপর দিন আমি তোমাকে বিয়ে করবো, আমাকে বললো। তো বিষয়টা কি আপনি আপনার মেয়ের সঙ্গে বা আপনার পরিবারের কারোর সঙ্গে আলোচনা করলেন? বিশেষ করে সবাই জানে, সবাই জানতো, মেয়েরাও জানে, জামাইরাও জানে, সবাই জানে। এই ঘটনাগুলো জানতো পুরো বিষয়টাই? হ্যাঁ, পুরো বিষয়টা জানতো যে এরা যে আমি পছন্দ করতাম। এবং ওই যে একটা অনুষ্ঠানে গেলাম, একটা অনুষ্ঠানে দাওয়াত দিলাম, মেয়ে গেল, মেয়ের জামাই গেল, তখন তো জানে। এবং কোন অনুষ্ঠান এটা একটা অনুষ্ঠান হয়েছিল, একটা ওদেরই একটা কি প্রোগ্রাম, ওখানে দাওয়াত দিয়েছিল। তো ওই সময়টাতে আপনার মেয়ের জামাইরা, মেয়েরা সবাই জানতো বিষয়টা? আচ্ছা, ডিভোর্সের কথা তো অনেক আগে থেকে চলতেছিল, যেদিন প্রথম বিয়ে হয়েছে তখন থেকে তো ডিভোর্সের কথা চলে আসছে। আমি তো এটা রাজি হই না। কিন্তু তারপর মেয়ের দিক থেকে তো আপনার হাজবেন্ড তার বাবা, সম্পর্কটা আসলে আপনার ক্ষেত্রে যাই হোক না কেন, মেয়ের দিক থেকে কনসিডার করাটা কিন্তু খুব টাফ। তো এই ডিভোর্সের ব্যাপারটা কোনো মায়া ছিল না। তো ডিভোর্স তারা অ্যাকসেপ্ট করে নিল, মার ডিভোর্সটা তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। ও আরেকটা কথা বলি, একটা কথা না বললি না। আমার মেয়েটা যখন এসএসসি যখন পরীক্ষা দেয়, তখন রেজাল্ট কার্ড দেয় না, তো রেজাল্ট কার্ড দেয়, তখন আমি ওর বাবা একদিন আসছে, তখন বলছে ঠিক আছে, তোমার বাবা যখন আসছে তোমার বাবাকে দিয়ে সই করো। আমি আজকে নাই বা সই করলাম, তখন ও বললো যে না, আমার বাবার এখানে কোনো ভূমিকা নাই। মেয়েরা ব্যাপারগুলো ইনফর্ম ছিল, তারা মোটামুটি রাজি ছিল যে আপনি তাকে ডিভোর্স দিয়ে দেন। আপনি ডিভোর্স দিলেন শেষ পর্যন্ত? ওকে। আর তার দিক থেকে কোনো সে ছিল আপনার হাজবেন্ডের জায়গা থেকে ডিভোর্সের ব্যাপারে? না, ডিভোর্সের পরে সে খুব কান্নাকাটি করছে। আচ্ছা, কিন্তু আপনি কনসিডার করেন না আপনার জায়গা থেকে? না, আমাকে আপনার সিদ্ধান্তটা খুব কনক্রিট ছিল, কারণ আপনি 30 বছর ধরেই সিদ্ধান্ত নিচ্ছেন। হ্যাঁ, 30 বছর ধরে সিদ্ধান্ত নিচ্ছি। তো ওর এক ফ্রেন্ড দিয়ে বলছিল যে ভাবি একটা বাসা নেন। আমি বলছি না ভাই, আমার মন থেকে সে যে ব্যবহার করেছে আমার সাথে আর যেগুলো করে এসেছে, এগুলো আমি আর কোনোদিন বাসা নেব না। অনেক কষ্ট করে করেছি সংসারটা,
ওকে, তারপর তারপরে পরে তো ও যে বললো যে ঠিক আছে তুমি ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিলে তখন তোমাকে আমি বিয়ে করে ফেলবো। তখন আমি ডিভোর্স দিই। ডিভোর্স দেওয়ার পরে তো 1 বছর অনেক গন্ডগোল গেল, অনেক ঝামেলা এসে। কার সাথে ঝামেলা ছিল? ওর ফ্যামিলি, ওর ফ্যামিলির সঙ্গে ঝামেলা জেনে গেছে ওকে, যে আমাকে সে পছন্দ করে। ও কিছু বলে না, বলছে না তোমাকে বিয়ে করতে পারবো না, অনেক ঝামেলা লেগেছে এসে। তো তখন সে 1 বছর পরে শেরওয়ানি কিনে আমাকে বিয়ে করবে। সে কিন্তু এর মধ্যে ওই যে গন্ডগোল লাগা দিল, ভীষণ ভাবে বিয়ে করার কথা বললো যে ঠিক আছে বিয়ে করবো, আমি একটু গুছিয়ে নেই, আমার একটু গুছাতে হবে। ও বলে যে তুমি তো একটা কাগজ চাচ্ছ আমার কাছে। আমি যে হ্যাঁ, আমার একটা কাগজের দরকার, কাবিন, কেন এইটা ছাড়া তোমার সাথে আমার বৈধ সম্পর্ক হবে না, আমি চাচ্ছি বৈধতা। তুমি আমাকে বিয়ে করে এক প্রান্তে ফেলে রাখো, 6 মাস পরে আসো, আমার কোনো সমস্যা নাই। তুমি আমাকে কিছু না দাও তাও সমস্যা নাই, তোমার সাথে আমি বৈধতা চাচ্ছি। জি, আপনি এটা আগে বলেছেন। জি, তারপর একদিন সে আসলো, তো বললো যে অমুক তারিখে তুমি প্রস্তুত থেকো, আমি তোমাকে বিয়ে করবো। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় একটা ছোট্ট বিরতি নেই। বিরতির পর আমরা আবার ফিরে আসবো একেবারে গল্পের শেষাংশে। নাটক বা উপন্যাসে যেটা হলে খুব ভালো হতো এবং আমাদের জায়গা থেকে এক ধরনের হাহাকার থাকতো। একবার জায়গাটা আমি খুব ক্লারিফাই করে দিতে চাই। সেটা হচ্ছে, দুজন মানুষ 30 বছর পরে কাছাকাছি আসলো, কিন্তু তাদের দুজনেরই দুটো সংসার আছে এবং সেই সংসারের জায়গাটা থেকে তারা 30 বছর পরে মিলিত হলো ঠিকই, কিন্তু তার মধ্যে যোজন যোজন দূরত্ব, তারা দুজনের কাছাকাছি আসতে পারলো না। দুজনের পথ পার্মানেন্টলি দুই দিকে চলে গেল। এটা নাটক বা গল্পে বা উপন্যাস এটা হলে আমাদের মধ্যে এক ধরনের অন্যরকম তৃপ্তি কাজ করতো বা হাহাকার কাজ করতো। কিন্তু বারবারই বলি যে জীবন নাটকের চেয়ে নাটকীয়। জীবন একেবারেই ধার ধারে না আপনার ফিলিংসটা কোথায় যাবে, যে কারণেই জীবনের গল্পটা একটু অন্যরকম হয়। যে বইটির গল্প আমি বলছিলাম একটু আগে, যে লানুই বেঙ্গলি লিখেছে মির্জা এলিয়াদ, এবং তারপরে মৈত্রেয় দেবী রবীন্দ্রনাথের খুব প্রিয় ভাজন ছিলেন। মৈত্রেয় দেবীকে নিয়ে লানুই বেঙ্গলিতে মির্জা এলিয়াদ যে ধরনের গল্প লিখেছে, বিশেষ করে মৈত্রেয় দেবী এবং রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে, সেটা নিয়ে মৈত্রেয় দেবী একটা সুস্পষ্ট একটা জবাব দিতে গিয়ে মূলত বইটা লিখেছিলেন। সেখানে আমার সবচাইতে অসাধারণ ক্যারেক্টার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মৈত্রেয় দেবীর হাজব্যান্ড। যদি আপনারা বইটা পড়েন, আমার কাছে মনে হচ্ছে সে রবীন্দ্রনাথও মনে হয়নি গল্পে, কিংবা মির্জা এলিয়াদকেও মনে হয়নি, মৈত্রেয় দেবী কেউ মনে হয়নি। মনে হয়েছে মৈত্রেয় দেবীর হাজব্যান্ডকে সে একজন মহাপুরুষ আমার কাছে। এই কারণে যে মৈত্রেয় দেবীর সেই সময়কার যত ফিল, যত অনুভূতি, যত কান্না, যত কষ্ট, যত সান্ত্বনা দেবার কথা, যত বিষয়, সবকিছু বন্ধুর মতো মাথায় হাত রেখে, হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়েছে সে হচ্ছে তার হাজব্যান্ড। এবং মির্জা এলিয়াদের কাছে যাওয়ার জন্য ইন্সপায়ারও করেছে তার হাজব্যান্ড। মানে এটা তার জীবনে কতটুকু সত্য ছিল জানি না, যেহেতু সেটা তার আত্মকথন, সে জায়গা থেকে সত্য বলেই আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু আমাদের গল্পটা কোথায় শেষ হয়? মৈত্রেয় দেবীর গল্পটা যেখানে শেষ হয়ে যায়, লাইক তার হাজবেন্ড তো অসাধারণ মাপের মানুষ ছিল, যে কারণে সে আবার ইন্ডিয়াতে ফিরে আসে। এবং মির্জা এলিয়াদ তার ভালোবাসার জায়গা ছিল অফকোর্স। 30 বছর পরে দেখা হয়েছে, দরজার ভেতরে ঢুকেছে মাত্র, লাইব্রেরিতে তখন বসা মির্জা এলিয়াদ, দরজায় শুধু পায়ের কড়ার শব্দ, পায়ের আওয়াজ শুনে মির্জা এলিয়াদ ততদিনে অন্ধ হয়ে গেছে, এবং শোনার পরে সে বলেছে, মৈত্রেয় তুমি এসেছো 30 বছর পরে। এটা আমাদের গায়ের লোম শিউরে ওঠার মতো গল্প, তাই না? এখানে যে গল্পটা আমরা পাচ্ছি সেখানেও 30 বছর আছে, কিন্তু 30 বছর পরের যে লাইফের যে ড্রামাটা, সেটা গল্প কিংবা উপন্যাসের মতো নয়। সেটা যা ঘটে গেছে ওদের জীবনে, সেটা নিয়ে আমরা ফিরবো মাত্র 5 মিনিট পরের একেবারে শেষাংশে। আর যারা জীবনের গল্প বলার জন্য এখানে আসতে চান তাদেরকে আমি বলবো আমাদেরকে ফোন দেওয়ার জন্য। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্লিজ ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটা স্পষ্ট করে বলবেন। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 5 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স Hello 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য শ্যামা আছে। আমরা কথা না বাড়িয়ে শ্যামার কাছে আবারও ফিরতে চাই। শ্যামা, আমরা যেখানটায় ছিলাম, যে বিয়ে করতে চাই আপনাকে, রেডি হওয়ার জন্য বললো, তারপর আমাকে তখন আমি আল্লাহর কাছে এত দোয়া করতে থাকি এবং 5 ওয়াক্ত নামাজে এত দোয়া দুরূদ পড়তে থাকি যে এমন একটা কোনো যেন অঘটন না হয় বা ইয়ে না হয়, আল্লাহ যেন সহি সালামতে যেন সম্পন্ন করে। এত দিনের, এত বছরের একটা অপেক্ষা এবং চাওয়া, সেটা আমার জীবনে পূরণ হতে যাচ্ছে। তারপরে একটা সময় দিল, একটা তারিখ দিল যে অমুক তারিখে তুমি নিজেকে গুছিয়ে রেখো, রেডি থেকো, ইনশাল্লাহ সেদিন আমাদের বিয়ে হবে। তারপরে সে আসলো, আমার জন্য কিছু শাড়ি, কিছু কসমেটিক্স, কিছু বাজার টাজার করে নিয়ে আসলো সেদিন। আচ্ছা, আমাকে বললো যে তুমি এদিকে হুজুর রেডি রেখো, বিয়ে পড়ানোর জন্য হুজুর রেডি রেখো। 2জন হুজুর ছিলেন, আমার ভাই ছিল। তখন ও আসলো, বিয়ে হলো সাথে আমার। বিয়ের পরে আমার ভাই বলতেছে যে আমরা ছোটবেলা থেকে আপনার নাম শুনে এসেছি,
বিয়ে যখন হলো তখন আমাদের যে অনুভূতিটা, জি, দুজনের যে একটা অনুভূতি, সে নামাজ পড়লো, আমাকে বললো নামাজ পড়ো, আল্লাহর কাছে শুকর করো, তোমাকে দিয়েছে আমাকে দিয়েছে, এত বড় পাওয়া, সারা জীবনের একটা চাওয়া আজ পূরণ করেছে আল্লাহ। সে আল্লাহকে সেজদা করো। আমরা নামাজ পড়লাম, তারপরে টুকটাক কথা অনেক কিছু বললাম, বলে যে তুমি কি খুশি? আমি যে হ্যাঁ আমি খুশি। আর যে কত খুশি সেটা হয়তো আমি তোমাকে ভাষায় বুঝাতে পারবো না। তুমি আমার হাজবেন্ড এবং আমি একটা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি, এবং সেদিন মনে হলো যে কষ্টের একটা যে বোঝা ছিল সেই বোঝাটা আমার বুক থেকে নেমে গেল, এবং ওর সবকিছু আমি মেনে নিয়েছি। বিয়ের আগে আরেকটা কথা আমি বলেছি ওকে, বলছি তুমি আমাকে যে বিয়ে করবে, আমি তোমার ধন দৌলত টাকা পয়সা আমার কিছুর প্রয়োজন নেই, যে আমার পৃথিবীতে শুধু একটি চাওয়া, সেটা তুমি। তোমাকে যদি আল্লাহ আমাকে দেয় সেটাই আমার হবে পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া। আমার ভালোবাসার যে স্বীকৃতি পেয়েছি এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনার বিয়ে করলেন কত সালে? আমাদের বিয়ে হয়েছে 3 বছর আগে। 3 বছর আগে। ওকে, এই 3 বছরের সংসার জীবনটা একটু আমরা শুনি। 3 বছর ও প্রতি মাসে আসে বা কাজ থাকলেও আসে আমার কাছে। আমি এক জায়গায় থাকি, ও আরেক জায়গায় থাকি। ওর সংসার আছে, ওখানে ও থাকে। আমি বলছি ওখানে কোনো যেন সমস্যা না হয়, ওর সমস্যা আমি করতে চাই না, কারণ আমি জেনে শুনেই এটা মেনে নিয়েছি। হাজবেন্ড হওয়ার পরে মানে একটা মায়া বেড়ে যায়, তারপরেও আমার নিজেকে এটা মানিয়ে নিতে হবে। ও যেখানে থাকে, ওর যে শান্তির যে জায়গাটা, এটা যেন আমার কারণে কোনোদিন নষ্ট না হয়। ওকে, আমাকে যতটুকু সময় যখনই আমার কাছে আসে আমাকে একটা কথাই বলে যে যদি আমার এই পৃথিবীটা না থাকতো তাহলে তোমাকে আমি বুকে করে রাখতাম। তারপরে একদিনের সুখ নিয়ে আমি সারা মাস কাটাই। তারপর আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তখন আমাকে বলেছে যে আমার নেকির বিনিময়ে যেন আল্লাহ তোমাকে সুস্থ রাখে। তা আমি পৃথিবীতে এই কথাগুলো কারো কাছে পাবো না। যার জন্য 30 বছর অপেক্ষা করেছে এবং যার জন্য 30 বছর চোখের পানি ফেলেছে, তাহলে সেটা আজকে আমার সার্থক। যেন আমি একটা যাকে ভালোবেসেছি, যাকে খুঁজে বেরিয়েছে, এটা আমার সার্থক খুঁজে বেড়ানো, আমি বলবো। ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে অবশ্যই যদি আমরা গল্পটা এভাবে সামনের দিকে নেই তাহলে এটা একটা সার্থকতা। কিন্তু সংসার বলতে এখন কি, মানে আপনাদের একসাথে থাকা হয় না? একসাথে থাকা না। ও আমাকে বলেছে যে আমি তোমাকে সংসার দিতে পারবো না, আমিও মেনে নিয়েছি। এখন সংসার যদি আমাকে দিতে যায় তাহলে তার পৃথিবী সবকিছু উলটপালট হয়ে যাবে। আমি চাই না যে তার পৃথিবীটা উলটপালট হয়ে যাক, সে তার ভাবে চলুক, আমি আমার মতো আছি। আমার শুধু একটা জিনিস, যে একটা সান্ত্বনা, যে সে আমার হাজবেন্ড, আমি যত দূরেই থাকি না কেন এখন আর আমার সেই কষ্টটা নাই, সে আছে, এটা আমার কাছে মনে হয়। মানে আপনাদের তার মানে ব্যাপারটা এরকম তাহলে যে একসাথে থাকাই হয় না আলটিমেটলি, তারপরও এক ধরনের স্বীকৃতি, এক ধরনের আত্মতৃপ্তি। কিন্তু আফসোস হয় না যে ওই মানুষটা, যে মানুষটাকে সামান্য কিছু সময়ের ব্যবধানে হারালেন সারা জীবনের জন্য, 30 বছর যাকে খুঁজে বেড়াতে হলো, ওই মানুষটাকে পেলে হয়তো বা আজকের এই গল্পটা অন্যরকম হতে পারত। এটার জন্য কখনো আফসোস হয় না? আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহর যদি হুকুম থাকতো তাহলে হয়ে যেত। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি মেনে চলি যে না, আল্লাহর যদি ইচ্ছা থাকতো, যেহেতু ও বিয়ে করতে এসেছে এবং আমিও, সে আমার হাজবেন্ড হোক, এটা তো প্রত্যেকেই চাও যে ভালোবাসার মানুষটা তার পাশে থাকুক, এটা প্রত্যেকটা মানুষই চায়। যখন ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে মানুষ, তখন কিন্তু সারা জীবন তার একটা কষ্ট থেকে যায়, সে যত সুখে থাকুক না কেন। তো আল্লাহর কাছে আমি শুকর করি আজ যে আমি আজকে ওকে পেয়েছি, যে এটা আমার সার্থকতা, যে আমার কষ্টের চোখের পানির বিনিময়ে বলবো। এই 3 বছরের এক্সপেরিয়েন্সটা কি? 3 বছর যে ওর সাথে আছি আমি হ্যাপি, হ্যাঁ খুবই সুখী। এজন্য যে এক হলো সে আমার হাজবেন্ড, ওকে, 2 হলো সে যত দূরে থাকুক সে আমার কাছেই থাকে, ওকে, আর 3 হলো যদি সে আমাকে সময় দিতে নাও পারে, সে আমার কাছেই আছে, আমি ওকে দেখি, এবং এটাই আমার একটা সান্ত্বনা। ও আমাকে একটা কথা বলেছে যে তুমি মনে করবা যে আমি যত দূরে থাকি তত কাছে আমি থাকি তোমার। উনি তো এখনো সেই রাজশাহীতেই আছেন, আপনি থাকেন ঢাকাতে। এই দূরত্ব, ইভেন ওনার এক নিজের সংসার আছে, সেই সংসারটা উনি মেনটেন করেন, সেই সংসারের প্রতি উনি কর্তব্য পালন করেন। ওনারও ছেলে মেয়ে আছে, তারা আপনার বিষয়টা সম্পর্কে জানেন এবং স্বভাবতই তারা তাদের জায়গা থেকে বিষয়টি মেনে নিতে পারেননি, এবং তাদের কাছে আপনি মোটেও সুবিধার মানুষ নন তাদের জায়গাটা থেকে। তো এই বিষয়গুলোতে আপনার কষ্ট হয় না? ওরও তো একটা সংসার ছিল, আপনার সংসারে হয়তো একটা কনক্লুশন আপনি টানতে পেরেছেন, সেটার একটা সমাধান হয়তো বা হলো, আপনার মতো করেই হলো। এই মানুষটা আপনার জীবনে এসেছে বলেই হয়তো বা এই ডিভোর্সটা হয়েছে, বা না আসলেও হয়তো বা হতো, এরকম একটা অবস্থায় চলে গিয়েছিল, সে কারণে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ ছিল। কিন্তু এই মানুষটার জীবনে যদি আপনি না আসতেন তাহলে হয়তো সেকেন্ড বিয়েটা হতো না। তাদের জায়গাটা থেকে এক ধরনের মনোকষ্ট থাকলেও থাকতে পারে, যদি একজন হিউম্যান বিং হিসেবে চিন্তা করি। তো সেই জায়গাটিতে আপনি কি বলবেন একেবারে ব্যক্তি মানুষ হিসেবে? ধরেন আপনি প্রেমিকা হিসেবে না, কিংবা তার দ্বিতীয় স্ত্রী হিসেবে না, আপনি বরং তার যে আগের সংসার, সেই আগের সংসার একজন ব্যক্তি মানুষ হিসেবে যদি চিন্তা করেন, সেই জায়গাটা থেকে আপনার কি বলার আছে? না, এটা আমি যেটা বুঝি সেটা হলো যে আমি যদি মেনে না নিই, আমি যদি ত্যাগ না করি, আপনি সুখী হবেন না।
আমার ত্যাগের বিনিময়ে ওর সুখে থাকা। আমি যদি আমার অধিকার পেতে চাই তাহলে আমি সব হারিয়ে ফেলবো। আমি আমার অধিকার ছেড়ে দিয়েছি। আপনি কোনো অধিকার নিয়ে কখনোই তার কাছে দাঁড়াননি? কোনো দাবি এবং কোনো অধিকার নিয়ে আমি কখনোই ওর কাছে দাঁড়াই না এবং দাঁড়াবো না। শুধু একটা জিনিসই চেয়েছেন, স্ত্রীর স্বীকৃতি এবং মর্যাদা, এটুকু আপনি পেয়েছেন তার কাছ থেকে এবং এতটুকু নিয়ে আপনি হ্যাপি। তারপরেও আরেকটা হলো যে যেটা আমাকে সামনে নিতে পারবে না। সামনে বলতে সোসাইটির সামনে নিতে পারবে না? পারবে না। ও আমাকে একটা কথা সবসময় বলতো, ভিতরে আমার বুকের ভেতরে একটা গোলাপের একটা মালা আছে, সেই মালাটা হলো তুমি। সেটা হয়তো কেউ পৃথিবীতে জানবে না, দেখবে না, কিন্তু আমি জানি, আমি বুঝি। ওর কথা তো আমি সবই জানি, সবই বুঝি। যে কথাগুলো ও আমাকে বলেছে এগুলো তো সাধারণ কথা না, এগুলো হলো মনের কথা, মনের ভিতর থেকে আসা। আমি ওই কথাটা দিয়ে ওকে বুঝে নেই যে ওর সত্যি ইচ্ছা আছে আমার সাথে থাকার। আমি শুধু ওকে একটা কথা বলেছি, তুমি আমাকে কথা দাও, আমি তোমার সাথে যদি থাকতে না পারি আমার দুঃখ নেই, আমাকে একটা কথা দাও। আমি তোমার স্ত্রীর সংসারের স্বীকৃতি বা সংসার দিতে পারো না, তারপরে দিতে পারো না, সেটার জন্য আমি দুঃখিত না, কিন্তু তুমি যদি কখনো অসুস্থ হও তুমি আমার কাছে চলে আসবা, তুমি আমাকে একটা কথা দাও। এই জীবনের গল্পটা শুনতে শুনতে অদ্ভুত কিছু ফিল হলো। একটা হচ্ছে যে আপনি স্বীকৃতি নিলেন তাকে কাগজে কলমে, ধর্মীয় বিধান মতে, তারপরেও আপনি তাকে পাননি। এই না পাওয়াটুকু আপনার কাছে অনেক বড় পাওয়া, যে অ্যাটলিস্ট কিছু তো পেয়েছি, এই মানুষটার সান্নিধ্য তো পেয়েছি। এবং এই যে কাগজে মর্যাদা, এই কাগজে মর্যাদা, এই জায়গাটা থেকে আপনি কোনোদিন তাকে সমাজের মুখে, সমাজের সামনে স্বামী হিসেবে দাবি করবেন না, কোনোদিন তার ধন সম্পদের বিষয়ে আপনি কোনোদিন কোনো কিছু বলবেন না, এবং আপনার ভবিষ্যতে তাকে নিয়ে কোনো সেই নাই, শুধু এই মানুষটার কাছে একটু থাকা এবং বৈধ উপায়ে থাকা। বিষয়টিকে আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের একেবারেই ব্যক্তিগত ব্যাপার। আরেকটা কথা বলি ভাই, আমার আরেকটা কথা আছে। তোমার সাথে একসাথে সংসার করতে পারবো না, করে দিন তুমি আমাকে সংসার দিতে পারবে না বলেছো। তোমাদের যে কবরস্থান, আমি তো পৃথিবীতে তোমার পাশে জায়গা পেলাম না, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা আছে তোমার পাশে যদি আমার কবরটা হতো, তোমার দেশে যে তোমার পাশে আমার কবরটা হতো। তো বলে কিনা আমি কথা দিতে পারবো না, কেননা ওদের যেখানে কবরস্থান, যেখানে সেখানে তো একটা আলাদা একটা না, যে এখানে অন্য কেউ দিলে অনেক প্রশ্ন উঠবে, অনেক কথা উঠবে, এটা আর কি।